আসসালামু আলাইকুম। আমাদের আজকের গতিবিদ্যার সেকেন্ড ক্লাসে সবাইকে স্বাগতম। আমাদের গতিবিদ্যায় আমরা গত ক্লাসে কিছু ডেফিনেশন সম্পর্কে জানছিলাম। ওই ডেফিনেশনগুলো হচ্ছে তোমাদের অনেকগুলো আগের জানা ছিল, হয়তো কারো কারো অজানা ছিল, সেগুলো আমরা জানলাম। আজকের ক্লাসে তোমাদের কিছু জানা জিনিস নিয়ে আমরা ডিসকাস করব। সেগুলো হচ্ছে দূরত্ব, সরণ, বেগ, দ্রুতি, ত্বরণ, এই জিনিসগুলো দ্বারা কী মিন করে সেগুলো বুঝবো এবং আমরা একটু এই কনসেপ্টগুলো ডিপলি পড়ব। আর এখানে আরেকটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে, তোমরা এসএসসি লেভেলে যে বেগ, দ্রুতি, বেগ, ত্বরণ এগুলো পড়ছো, তখন কিন্তু তোমরা ইন জেনারেল প্রসেসে পড়ছো। আমরা এখানে পড়ার ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা ক্যালকুলাস নিয়ে আসব। উইথ ক্যালকুলাস আমরা এই জিনিসগুলো ব্যাখ্যা করব এবং কেন ক্যালকুলাস আনবো সেটাও আমরা বলবো। সেখান থেকে আমরা পাবো তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক ত্বরণ, যেগুলো তোমাদের জন্য নতুন, এই জিনিসগুলো আমরা বের করে আনবো। এরপর গড় দ্রুতি, গড় বেগ বের করার মতো কিছু আমরা আমাদের কনসেপ্ট দেখাবো, সেগুলো অনেক বেশি কাজে লাগবে। আর যখন আমরা ভেক্টর করাইছিলাম তখন ক্যালকুলাসের মধ্যে শুধুমাত্র আমরা কি করেছিলাম, অন্তরীকরণ করাইছিলাম, কোনো যোগজীকরণ করাই নাই। জাস্ট বলছিলাম যোগজীকরণ বলে কিছু একটা আছে, কিন্তু সেটা আমরা করাই নাই। তবে আমার এই অধ্যায় করতে হলে আমাকে সেই যোগজীকরণের কনসেপ্টটা জানতে হবে। তো আমরা এখানে যোগজীকরণের কনসেপ্ট আলোচনা করব এবং আমাদের নেক্সট অধ্যায়গুলোতে সব জায়গায় আমাদের সেই যোগজীকরণের কনসেপ্টগুলো কাজে লাগবে। এবং আমাদের আজকের ক্লাসের শেষের দিকে হয়তো আমরা যোগজীকরণ শুরু করব এবং আগামী ক্লাসে তোমরা যে মনে করো গতিবিদ্যার 9-10-এ কিছু ফর্মুলা পড়ছিলা, বি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস ইকুয়ালস টু ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি, এই ধরনের ফর্মুলা যেগুলো পড়ছিলা, সেই ফর্মুলাগুলো আমরা সেই ফর্মুলাগুলো এখানেও ব্যবহার করব। তবে ইন্টারমিডিয়েটে এই ফর্মুলাগুলো আমাকে ক্যালকুলাস দিয়ে প্রমাণ করতে হয়। ক্যালকুলাস দিয়ে এগুলো আমাদের প্রমাণ করা যায়। সেই ক্যালকুলাস দিয়ে আমরা এগুলো কি করব, প্রমাণ করব। তো ক্যালকুলাস দিয়ে আমরা এগুলো প্রমাণ করার পর একটু ভালো করে খেয়াল করো, ক্যালকুলাস দিয়ে প্রমাণ করব বলতে মেইনলি আমরা সেখানে যোগজীকরণ ব্যবহার করব। কোন করণ? যোগজীকরণ। এই যোগজীকরণ ব্যবহার করে এগুলো আমরা ক্যালকুলেশন করব। এগুলো আমাদের নেক্সট ক্লাসের কনসেপ্ট। আজকের ক্লাসে আমরা মেইনলি এই টপিকসগুলো নিয়ে ডিটেইলস ব্যাখ্যা করব। এই টপিকসগুলো নিয়ে আমরা কি করব, ডিটেইলস ব্যাখ্যা করব। এবং আমাদের আগামী ক্লাসে সোমবার, যেহেতু আমাদের আগামী ক্লাস যেহেতু সোমবার, সেই সোমবারের ক্লাসে আমরা যোগজীকরণ দিয়ে প্রমাণ করার পরে এরপরে ক্লাসও হবে এই অধ্যায়ের গ্রাফগুলো সব একসাথে। তোমরা দেখবা তোমাদের ইন্টারমিডিয়েট এসএসসি লেভেলে তোমরা গ্রাফ পড়ছো, কিন্তু এই গ্রাফের ক্ষেত্রে এমুবাইকে ছাড়া কোনো উপায় নাই। আমি আমার স্টুডেন্টের জন্য কিছু হাতে লেখার নোট বানাইছিলাম। এক্ষেত্রে তুমি দেখবা এক্ষেত্রে এগুলো হচ্ছে এমনি সিম্পল জিনিস, তোমাদের জন্য পুরো অধ্যায় শর্টকাট নোট। এগুলো পরে বুঝবা, আপাতত বুঝার দরকার নাই। আমি গ্রাফের অংশে চলে যাই। এই যে তোমাদের জন্য পুরা গ্রাফের জিনিসটা, এই গ্রাফ জিনিসটা স্টুডেন্টদের কাছে খুব বেশি কঠিন মনে হয়, কিন্তু গ্রাফটা যে কঠিন নয় এটা আমাদের আসলে সহজ, সেটা আমরা বোঝানোর জন্য গ্রাফ নিয়ে আমরা একটা ক্লাস নিব। এই গ্রাফ প্রত্যেকটা পদে পদে কাজে লাগবে। তো আমরা দেখি আমি যে কাজটা করছি, আমি আমার মতো করে সব গতিবিদ্যার গ্রাফকে সিমিলারিটিসের মধ্যে নিয়ে আসি। তুমি দেখবে কি সুন্দর করে গ্রাফগুলো আমি সব একসাথে আনছি, আমি আমার মতো করে। তোমার কাছে গ্রাফটা পান্তাভাতের মতো মনে হবে। দেখো সুন্দর করে আমি বলে দিব, তোমার কাছে তখন মনে হবে গ্রাফ কোনো ব্যাপারই না, কোনটা কোন কারণে ব্যবহার করি। এই যে দেখো কত সুন্দর করে আমি গ্রাফ আঁকছি। আমার হাতের লেখা সুন্দর না হলেও গ্রাফ আঁকাটা খুব একটা খারাপ না। এই যে এই গ্রাফগুলো দিয়ে আমরা তোমাদেরকে পুরো ক্লাসগুলো শেষ করব। ওকে, তাহলে এই গ্রাফের ক্লাসটা হবে আমাদের বুধবার। আর আরেকটা কথা বলে রাখি, আমাদের বুধবারে যে গ্রাফের ক্লাসটা হবে সেই ক্লাসটা এক কথা বলতে পারো আমাদের প্রমোটিং ক্লাসও বলতে পারো। মানে হচ্ছে ওই ক্লাসটা আমরা এই গ্রুপে না নিয়ে সেই ক্লাসটা আমরা পেজে নিব। আমাদের গ্রাফের ক্লাসটা কোথায় নিব? পেজে নিব, বুধবারের ক্লাসটা। তো সবগুলো তো আর পেজে দেওয়া যায় না পাবলিকলি, জাস্ট দুই একটা প্রমোটিংয়ের জন্য দেওয়া লাগে, সেটা আমরা দিব। আর আজকের ক্লাসে আমরা এই টপিকসগুলো নিয়ে একটা দুর্দান্ত আলোচনা করব। তো তোমরা তার আগে বলে দাও আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা, একটু বলে দাও, দেন আমরা শুরু করে দিই। আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার থাকলে আমরা শুরু করে দিই। তোমরা জাস্ট 9-10 এগুলো পড়ছিলা, তবে আমরা ইন্টারমিডিয়েটে একটু জাস্ট জিনিসগুলোকে অন্যভাবে পড়বো। আমি আবার বলতেছি 9-10-এ তোমরা পড়ে আসছো, ইন্টারমিডিয়েটে আমরা কী করবো, ইন্টারমিডিয়েটের জিনিসটাকে আমরা জাস্ট একটু অন্যভাবে পড়বো।
ওকে, তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখি। তাহলে আমরা যদি ভালো করে খেয়াল করে দেখি তাহলে আশা করি সবাই আমার সব কিছু সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে। এবার আমরা ধাপে ধাপে একটা একটা করে আলোচনা করা শুরু করব। ধাপে ধাপে একটা একটা করে আমরা আলোচনা করা শুরু করব। এবং তোমরা অনেকে আমাকে ভেক্টরের মধ্যে একটা কমন প্রশ্ন করছো। ভেক্টর অধ্যায়ের মধ্যে আমি যখন সলভ ক্লাস নিয়েছিলাম অনেকের একটা কমন প্রশ্ন ছিল, ভাইয়া আমাকে সরণ দেওয়া আছে, সরণের একটি ইকুয়েশন দেওয়া আছে, সেখান থেকে ব্যাগ কিভাবে বের করব, ত্বরণ কিভাবে বের করব, সেটার আনসার আজকে তুমি পেয়ে যাবা। সরণের একটি ইকুয়েশন দেওয়া থাকলে সেখান থেকে ব্যাগ এবং ত্বরণ কিভাবে বের করতে হয় অন্তরীকরণের মাধ্যমে, সেটা আমরা আজকে অন্তরের ভিতরে ঢুকাই নিব। তাহলে আসো আমরা আস্তে আস্তে শুরু করি। এগুলো হচ্ছে আমাদের আজকের থিম। আমরা আজকে অনেকগুলো জিনিস নিয়ে আলোচনা করব। দূরত্ব, সরণ, ব্যাগ, দ্রুতি, ত্বরণ, গড় বেগ, গড় দ্রুতি, গড় ত্বরণ, তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক ত্বরণ, আবার তাৎক্ষণিক দ্রুতিও বলা যায়। এই জিনিসগুলো সবগুলো নিয়ে আমরা ব্যাখ্যা করবো আজকে, এবং কোনটার মধ্যে কোন পার্থক্য সেগুলো আমি সংক্ষেপে বলবো, কারণ 9-10-এ তোমরা যে পরিমাণ পড়ছো আমি আশা করি আমার থেকে তোমরা বেশি এক্সপার্ট এগুলো নিয়ে। সো আমি এগুলো নিয়ে কথা বেশি বলবো না, অল্প অল্প করে বলে চলে যাব। তাও আমি তো মাথায় রাখবো যে তোমরা 9-10 এগুলো পড়ছো, তো তুমি যতটুকু আমার না বললেই নয় সেগুলো আমি বলে বলে যাব। তাও যদি কারো মনে হয় ভাই কোনো জায়গায় আমি একটু কনফিউজ, সেক্ষেত্রে আমাকে বলবা, আমি আনসার দিয়ে দিব, কোনো সমস্যা নেই। প্রয়োজনে সেসব জায়গায় একটু ব্যাখ্যা করবো, এটা কোনো ব্যাপার না। ওকে, তাহলে আমরা শুরু করে দিই। দেখি আমাদের সাথে কি পরিমাণ জয়েন করছো তোমরা। ঠিক আছে, তো কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করবা। আমরা আমাদের একটা একটা করে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো। তাহলে আমরা প্রথমত তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের প্রথম যদি আমরা বলি, প্রথমে আমাকে বুঝতে হবে ভাইয়া অবস্থান ভেক্টর, যেটা তোমরা পড়ে আসছো ভেক্টরে, অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর, আর আরেকটা হচ্ছে আমাদের কোন ভেক্টর, আরেকটা হচ্ছে সরণ ভেক্টর, আরেকটা হচ্ছে কোন ভেক্টর, সরণ ভেক্টর। তাহলে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি, অবস্থান ভেক্টর মানে কি, প্রসঙ্গ কাঠামো যদি থাকে আমাদের, এটা মনে করে একটা প্রসঙ্গ কাঠামো, এই প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে কোনো একটা বস্তুর অবস্থান, মনে করো কোনো একটা বস্তু এখানে আছে, এই বস্তুর অবস্থান যে ভেক্টরের সাথে নির্দেশ করা হয় তাকে আমরা বলি অবস্থান ভেক্টর। এটা আমার এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা আমার জেড অক্ষ। তাহলে এই মূলবিন্দু থেকে অবস্থান ভেক্টরের দিক কোন দিকে, মূলবিন্দু থেকে বাইরের দিকে। অবস্থান ভেক্টরকে সাধারণত আমরা আর ভেক্টর দ্বারা প্রকাশ করতে পারি, কোনো সমস্যা নেই। এটাকে আমরা মনে করো আর ভেক্টর দ্বারা চাইলে প্রকাশ করতে পারি। এখানে এক্স আমরা ধরে নিলাম এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই কমা জেড। তখন আমরা বলতে পারবো আমার যে আর ভেক্টরটা, এই আর ভেক্টরটাকে আমরা এভাবে বলতে পারবো, সেটা হচ্ছে কি এক্স ইন্টু আই প্লাস ওয়াই ইন্টু জে প্লাস জেড ইন্টু কে, চাইলে আমরা এভাবে বলতে পারি। এটা হচ্ছে আমার অবস্থান ভেক্টর। এবার আসি ভাইয়া সরণ ভেক্টর। সরণ ভেক্টর কি, কোন একটা বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে আমরা বলি সরণ ভেক্টর। আমাদের কোন একটা বস্তু তার যে অবস্থান ভেক্টরের পরিবর্তন তাকে আমরা কি বলি, সরণ ভেক্টর বলি। তাহলে আসো আমরা সরণ ভেক্টর যদি তোমাদেরকে দেখাতে চাই, এই যে এটা আমার সেই কাঙ্ক্ষিত এক্স ওয়াই জেড অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এবার একটু খেয়াল করো, দিস ইজ মাই মূল বিন্দু। কোন বিন্দু ভাই, মূল বিন্দু, একেবারে মূলে আছে, হ্যাঁ আমাদের মূল বিন্দু। এই মূল বিন্দুর সাপেক্ষে কোন একটা বস্তুর অবস্থান ভেক্টর, মনে করো কোন একটা বস্তু আমি ধরে নিলাম, সে কি করলো, সে আমাদের প্রথমে ছিল এখানে, প্রথমে ছিল এ বিন্দুতে, এ থেকে সে কোথায় চলে গেল, এ থেকে সে আমাদের বিতে চলে গেল। তাহলে কোন একটা বস্তু যদি এ থেকে বিতে চলে যায় তাহলে আমরা বলতে পারি এ থেকে বিতে গেলে এটাই হচ্ছে তার সরণ ভেক্টর। তাহলে এটাই হচ্ছে তার সরণ ভেক্টর, প্রকাশ করি হচ্ছে আমার ডেল্টা আর দ্বারা। তাহলে আমরা বলতে পারি, আমি ধরে নিলাম হচ্ছে ভাইয়া এই যে বস্তুটা এ থেকে বিতে গেল এটা হচ্ছে তার সরণ। আমরা জানি সরণ একটা কি রাশি, ভেক্টর রাশি, তার মানও আছে দিকও আছে। এটা হচ্ছে আদি অবস্থান, এটা হচ্ছে শেষ অবস্থান। তাহলে সরণের দিক কোন দিকে, সরণের দিক হচ্ছে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে। এটা হচ্ছে আদি অবস্থান, এটা শেষ অবস্থান, আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে হচ্ছে সরণের দিক। এবার একটু খেয়াল করে দেখো, এই যে আমার এখানে আমাদের মূল বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর অবস্থান ভেক্টরটাকে আমি নাম দিলাম, মনে করো এই বিন্দুর অবস্থানটাকে নাম দিলাম হচ্ছে আর আই। আই মানে হচ্ছে ইনিশিয়াল, মানে প্রাথমিক, এটা হচ্ছে কি ইনিশিয়াল বা প্রাথমিক। তারপর হচ্ছে আমাদের এখানে দিলাম মনে করো আর এফ, এটা হচ্ছে আমাদের ফাইনাল, এটা হচ্ছে আমার কি ফাইনাল। তাহলে এটা হচ্ছে আমার প্রাথমিক, এটা হচ্ছে আমার প্রাথমিক ইনিশিয়াল, এটা হচ্ছে ফাইনাল। এবার একটু খেয়াল করে দেখো, আমরা আগেই বলছিলাম আমাদের এখানে বের করার নিয়ম কি, বের করার নিয়ম হচ্ছে ডেল্টা আর সমান হচ্ছে কি, আমরা বলি পরেরটা মাইনাস আগেরটা। তাহলে আমাদের আর
পরেরটা মনে আছে ভেক্টরে পড়াইছিলাম, আর পরেরটা মাইনাস আর আগেরটা, আর আগেরটা। তাহলে আমরা আর পরেরটা মাইনাস আগেরটা, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো ডেল্টা আর সমান পরেরটা মানে কি এফ আর এফ মাইনাস আগেরটা মানে কি আর আই ইনিশিয়াল। তাহলে আমরা এভাবে প্রকাশ করতে পারি। তাহলে কোন একটা বস্তুর অবস্থান ভেক্টর জানলাম। অবস্থান ভেক্টর কেন জানলাম? কারণ এখান থেকে আমরা সরণ ভেক্টর নিয়ে আসলাম। তাহলে কোন একটা বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে আমরা কি বলি? সরণ ভেক্টর বলি। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝলাম, ভাই এর সরণ একটা ভেক্টর রাশি, সরণ একটা ভেক্টর রাশি। যেহেতু ভেক্টর রাশি তার মানও আছে দিকও আছে। সরণের মান কত? সরণের মান হচ্ছে আমাদের আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক যে দূরত্ব, আবারও বলতেছি আদি শেষ মাঝখানে একটা সরলরেখা অঙ্কন করলে ওই সরলরৈখিক দূরত্বটাকে আমরা বলি সরণ। আর আমরা যদি এটা বলি এটা হচ্ছে সরণ। আর সরণের দিক কোন দিকে? এটা হচ্ছে প্রাথমিক অবস্থান, এটা হচ্ছে শেষ অবস্থান। আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে হচ্ছে সরণের দিক। সে যেহেতু এ থেকে বিতে গেল, সরণের দিক হচ্ছে এদিকে। সে যদি বি থেকে এতে যাইতো, সরণের দিক হচ্ছে এদিকে। সো কোন একটা বস্তু যখন সরণ ঘটে, দ্যাট মিনস সে এখান থেকে এখানে গেল, তাহলে তার দিক কোন দিকে? এখান থেকে ওই দিকে। এর মানে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে। এতটুকু সবার ক্লিয়ার কিনা? এতটুকু ভাইয়া সবার ক্লিয়ার কিনা? যদি এতটুকু ক্লিয়ার হয়, এবার তোমাদেরকে আমি প্রাথমিকভাবে একটা নলেজ দিব, সেটা হচ্ছে কোন আমাদের দূরত্ব ভার্সেস সরণ। আমি দুইটা একসাথে পড়াবো, দূরত্ব ভার্সেস সরণ। অনেকে দূরত্ব এবং সরণের মধ্যে একটা পার্থক্য করে ফেলে, আমাদের একই করে ফেলে, কিন্তু দুইটা যে ভিন্ন জিনিস, তবে অনেক সময় একই জিনিস, সেটা আমরা আজকে বুঝবো। তাহলে আসো এবার আসি দূরত্ব ভার্সেস সরণ। দূরত্ব ভার্সেস সরণ, তাহলে আমরা এখানে পড়াই দূরত্ব বনাম সরণ। দূরত্ব বনাম সরণ, তাহলে আমরা দূরত্ব বনাম সরণ পড়তেছি। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখি, আমরা দুইটা জিনিস পড়ব দুই দিকে। এই দিকে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের দূরত্ব নিয়ে, আর এই দিকে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের সরণ নিয়ে। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখি দূরত্ব আর সরণ কি জিনিস। তাহলে একটু খেয়াল করি, কোন একটা বস্তু মনে করো সে এই অবস্থানে আছে, এই অবস্থানে আছে, সে এই অবস্থান থেকে নাচতে নাচতে এখানে গেল বি অবস্থানে। তাহলে আমি যদি বলি ভাইয়া আমার এ এবং এ থেকে কোন একটা বস্তু বিতে গেল, তাহলে তার দূরত্ব কতটুকু? এটার দূরত্ব হচ্ছে এ থেকে বিতে যে পথে গেল সে পথের দৈর্ঘ্য, তাহলে বস্তু এ থেকে বিতে যে পথে গেল সেই পথের দৈর্ঘ্যটা হচ্ছে তার দূরত্ব। তোমরা জানো খুব ভালো করে। তাহলে এই পথের যে পুরো দৈর্ঘ্যটা, এই পুরো দৈর্ঘ্যটাকে মেজারমেন্ট করলে সেটা হচ্ছে আমাদের কি? সেটা হচ্ছে আমাদের তার দূরত্ব। এবং এই দূরত্বের এটা তো যে কোনো দিকে হইতে পারে, এটা কোনো নির্দিষ্ট কোনো দিক নাই। তাহলে আমরা বলতে পারি দূরত্বের কোনো দিক নেই। তাহলে আমরা বলতে পারি দূরত্বের কোনো দিক নেই। আর দূরত্বের কোনো দিক যেহেতু নেই, সুতরাং আমরা বলতে পারি দূরত্ব একটা স্কেলার রাশি। দূরত্ব একটি স্কেলার রাশি। দূরত্ব হচ্ছে একটা কি রাশি? স্কেলার রাশি। এটা হচ্ছে আমার দূরত্ব বুঝলাম। এবার হচ্ছে সেম এক্সাম্পল আমি আবার দিই। কোন একটা বস্তু ভাইয়া আবার আগের মতো সে আমার এই অবস্থান থেকে যাত্রা আরম্ভ করে সে বিতে গেল। সেই বিতে যদি যায়, এবার আমি যদি বলি ভাইয়া তার সরণ কত, তাহলে তার যে সরণ, এই সরণ মানে কিন্তু এবার সরণটা কিন্তু আমার পথের উপর নির্ভর করে না। তাহলে সরণ হচ্ছে কি? আমার সরণ শুধুমাত্র আদি এবং শেষ অবস্থানের উপর নির্ভর করে। এর মানে কোন একটা বস্তু এ থেকে বিতে গেল, তাহলে এই এ থেকে এ এবং বি এর সরণ মানে কি? আমার আদি এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব। তাহলে আমরা বলতে পারি সরণ মানে কি? আদি এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব। আদি এবং শেষের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব, এটাকে আমরা বলতেছি কি? এটা হচ্ছে সরণ। তাহলে আমাদের আদি এবং শেষ কোনটা? এটা হচ্ছে আদি, এটা হচ্ছে শেষ। এই সরলরৈখিক যে দূরত্ব, এটা হচ্ছে সরণ। এবার আসি
যেহেতু স্মরণ, তাহলে আমরা বুঝে গেলাম আমরা স্মরণ মানে কি, স্মরণের ক্ষেত্রে সবসময় আমি কি চিন্তা করব, আদি অবস্থান কোনটা, শেষ অবস্থান কোনটা, দুটার মধ্যবর্তী যে সরলরৈখিক দূরত্ব তাকে আমরা বলি কি, তাকে আমরা বলি হচ্ছে স্মরণ। এবার আমরা কি একটা কথা বলতে পারি, মনে করো তুমি এ থেকে বিতে কিন্তু অনেক পথে যাইতে পারো, এ থেকে বিতে এই পথে গেলা, তুমি চাইলে এ থেকে বিতে তুমি এই পথেও যাইতে পারো, তুমি চাইলে এ থেকে বিতে এই পথেও যাইতে পারো। তাই খেয়াল করো, এ থেকে বিতে এই পথে গেলে আর এই পথে গেলে দুই ক্ষেত্রে দূরত্ব কেমন, ভিন্ন। এই দূরত্ব যে কথা, এই দূরত্ব সেম কথা না। বাট তুমি এ থেকে এভাবে করে এভাবে যাও আর এভাবে করে এভাবে যাও, যেভাবে যাও না কেন স্মরণ কিন্তু সবসময় আদি থেকে শেষ। তাহলে আমরা একটা কথা বলতে পারি, এই স্মরণটা হচ্ছে আদি এবং শেষ অবস্থানের উপর নির্ভর করে, সে পথের উপর নির্ভর করে না, সে শুধুমাত্র কিসের উপর নির্ভর করে, আদি এবং শেষ অবস্থানের উপর। এবার আমরা একটা কথা বলতে পারি, আমাদের এই যে স্মরণ ভাইয়া খেয়াল করো, তাহলে তুমি বুঝে গেলা আদি এবং শেষের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব। এখন প্রশ্ন করা হলো এই স্মরণের কোনো দিক আছে কিনা, অবশ্যই আছে, একটু আগেই বলছি আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে। তাহলে আমরা বলতে পারি এর দিক আদি অবস্থান থেকে, এর দিক আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে, এর দিক আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে। তাহলে স্মরণের দিক হচ্ছে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে। ওকে ভাইয়া, বুঝলাম। তাহলে আমরা বুঝতে পারি স্মরণ একটি কি রাশি, অতএব বলতে পারি স্মরণ একটি ভেক্টর রাশি। স্মরণ একটি কি রাশি, ভেক্টর রাশি। এবার একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, এই দূরত্ব কিন্তু সে কোন পথে গেছে, পথের দৈর্ঘ্য। তাহলে সে এই পথে গেলে দূরত্ব যা, এই পথে গেলে দূরত্ব কিন্তু সেম না। তাহলে আমরা একটা কথাই বলতে পারি, দূরত্বটা পথের উপর নির্ভর করে কিন্তু স্মরণটা তার অতিক্রান্ত পথের উপর নির্ভর করে না। তাহলে আমরা বলতে পারি দূরত্ব কোন পথে গেল, দূরত্ব বস্তু কোন পথে গেল, কোন পথে গেল তার উপর নির্ভর করে, তার উপর নির্ভর করে। তাহলে আমরা স্মরণের ক্ষেত্রে কি বলতে পারি, স্মরণের ক্ষেত্রে স্মরণ বস্তু কোন পথে গেল তার উপর নির্ভর করে না। কার উপর নির্ভর করে, শুধুমাত্র আদি এবং শেষ অবস্থানের উপর নির্ভর করে, আদি এবং শেষ অবস্থানের উপর নির্ভর করে। তাহলে আমরা একটা কথা বলতে পারলাম, সেটা হচ্ছে ওভারঅল আমি এদের একটা ক্লাসিফিকেশন পেয়ে গেলাম। আমাদের সবার একটা কমন প্রবলেম ভাইয়া, আমাদের বইতে এগুলো আলাদা করে দেওয়া আছে কিন্তু আমরা একসাথে করে পড়ি না, একসাথে করে না পড়ার কারণে পরীক্ষা কনফিউশন ক্রিয়েট হয়। যদিও আমি জানি এখানকার ম্যাক্সিমাম জিনিস তুমি জানো, কারণ তুমি এসসিডি গুলো পড়ে আসছো, তাও আমি বলতেছি একটা হলো রিভাইজ, আর একটা হচ্ছে কোনো কনফিউশন থাকলে সেগুলো যাতে দূর হয়ে যায়। এখান থেকে ছোটো ছোটো এমসিকিউ আসতে পারে, যেমন এই লাল কালারের লাইনটা খুব বেশি ইম্পর্টেন্ট, অনেকে এটা খেয়াল করে না। তাহলে আমরা দ্রুত এবং স্মরণের যে বেসিক পার্থক্য, এই বেসিক পার্থক্যগুলো বুঝছি কিনা, কোনো জায়গায় প্রবলেম আছে কিনা একটু কমেন্টে জানিয়ে দিই। এতটুকু আমাদের ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টে জানিয়ে দিই ভাইয়ারা, আমরা একটু কমেন্টে কনফার্ম করি আমাদের এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা। দেখো আমি একটু দ্রুত পড়ানোর ট্রাই করতেছি, কেন, কারণ হচ্ছে এগুলো তুমি 9, 10-এ পড়ে আসছো, তুমি দেখবে যে জিনিসগুলো তুমি 9, 10-এ পড়ানো, ওগুলো পড়ানোর সময় আমি একটু স্লো হয়ে গেছি, কারণ এগুলো যেহেতু 9, 10-এ পড়ছো আমাকে একটু দ্রুত আগাইতে হবে। তুমি একটু ক্লিয়ার কিনা বলো। এই জাবসা কে বলতেছে, জাবসা হওয়ার তো কথা না, আমার ফোনেও তো চলতেছে, আমার ফোনে তো আমি জাবসা দেখতেছি না। তোমরা যে ভিডিও দেখতো সেই ভিডিও আমার ফোনেও চলতেছে, কিন্তু আমি তো ফোনে কোনো জাবসা নেই, একবারে ক্লিয়ার দেখতেছি, ফুল ক্লিয়ার। হয়তো সাউন্ডটা আমি শুনতেছি না, সাউন্ড প্রবলেম হলে আমি খেয়াল করবো না, ভিডিও প্রবলেম হলে আমি খেয়াল করবো। এতটুকু সবার ক্লিয়ার কিনা? এই ভিডিও দিয়ে কোনো প্রবলেম হচ্ছে তোমাদের? আমি তো এখান থেকে সব কিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছি।
এই তোমরা একটু যারা দেখতেছো একটু কমেন্ট করো তো ভিডিওতে কি কোনো প্রবলেম হচ্ছে কি না। আমি তো কোনো প্রবলেম দেখতেছি না। আর ক্যামেরার ফোকাসিংয়ের কথা যেটা বলতেছে, আমার এই ফোনের ক্যামেরার ফোকাসিং যথেষ্ট স্টেবল, সো সেক্ষেত্রে ফোকাসিং কোনো প্রবলেম হওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ ক্লিয়ারই তো আছে, তাহলে অনেকে কেন বলতেছে। আচ্ছা যাদের ক্লিয়ার না বলতেছো তাদের মেবি তোমাদের নেট সমস্যা, আমার এখান থেকে কোনো প্রবলেম নেই, কারণ আমি তো আবার আমার ফোনে দেখতেছি, এখানে দেখো হয়তো এখন যেটা দেখাচ্ছি সেটা তোমাদের কাছে যাচ্ছে মনে হচ্ছে। যাদের নেটের প্রবলেম আছে তাদের এই জিনিসটা হইতে পারে, বাট আমার এখান থেকে কোনো প্রবলেম হওয়ার কথা না, আমার ফোনে কন্টিনিউয়াসলি ভিডিও চলতেছে। আচ্ছা এবার তোমরা যখন তোমরা একটু খেয়াল করে দেখো ভাইয়া, আমরা ঠিক আছে বুঝলাম ভাইয়া দূরত্ব বাড়ছে স্মরণ, বুঝলাম দূরত্ব এবং স্মরণ দুইটা ভিন্ন জিনিস। এখন কথা হচ্ছে ভাইয়া আপনি যখন ম্যাথ করেন, ম্যাথের ক্ষেত্রে তো আমরা ম্যাথ করার সময় যেমন আমরা যে কাজটা করতেছি ভাইয়া, আপনি ফর্মুলা ইউজ করতেছেন s = ut + ½ at স্কোয়ার। আপনি তো এখানে কোনো s এর ক্ষেত্রে ভেক্টর চিহ্ন ইউজ করেন না, কিন্তু এটাকে তো আপনার পরীক্ষায় দেওয়া থাকে স্মরণ এত, তাহলে স্মরণ এত আপনি কোনো ভেক্টর চিহ্ন ইউজ করেন না, স্মরণ বললে তো আমি এটাই ইউজ করি, এটা বুঝি। আর একটা ইম্পর্টেন্ট কথা একটু বলে রাখি, আমার স্মরণ বলতে এই কথা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে, স্মরণ বলতে সর্বনিম্ন দূরত্ব বোঝায়, সর্বনিম্ন দূরত্ব বোঝায়। এর মানে এ এবং বি এই দুইটা বিন্দুতে তুমি দুনিয়া পাড়ি দিয়ে যেভাবেই যাও না কেন, তাদের মধ্যে সবচেয়ে ছোট দূরত্ব হচ্ছে এ থেকে বিতে সরলরেখা টানলে। এর মানে দুইটা বিন্দুর মধ্যবর্তী সবচেয়ে ছোট দূরত্ব হচ্ছে তাদের মধ্যবর্তী অঙ্কিত সরলরেখা। ওই কারণে বলি দুইটা বিন্দুর মধ্যবর্তী সরণ বলতে তাদের মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব বোঝায়। আর প্রশ্ন হলো ভাই পরীক্ষায় তো আপনি, আমার প্রশ্নে তো কখনো আমার দূরত্ব লেখা থাকে না, অনেক সময় লেখা থাকে, অনেক সময় আমাদের স্মরণ লেখা থাকে। তাহলে আমার স্মরণ লেখা থাকুক দূরত্ব লেখা থাকুক, সবসময় আমি এটা কেন ইউজ করি? হ্যাঁ আসি সেটা কেন ইউজ করি, তার আনসার আমি এক্ষুনি দিব। এই প্রশ্ন অনেকের মধ্যে লালনা করে কিন্তু আনসার কোনো পায় না, আনসার না পালেও কোনো সমস্যা নেই, আজকের পর তোমার আর কোনো কনফিউশন হবে না। সো আমরা সামনের দিকে প্রসিড করি। এবার আসো, এবার আমি তোমাকে আমি একটা কথা বললাম, আমার দেখো আমার কথাটা খেয়াল করো, আমার কথাটা হলো একটি বস্তু সরল রৈখিক পথে এ থেকে বিতে গেল। এই কথাটার মিনিং দেখো ভাইয়া, এটা মনে করেন আমার হচ্ছে এ বিন্দু, ভাই এটা মনে করেন আমার হচ্ছে বি বিন্দু। এখন আমাকে বলা হয়েছে কোন একটা বস্তু সরল পথে গেছে, কোথায়? এ থেকে বিতে। তাহলে এ থেকে বিতে সরল পথ মানে হচ্ছে এটা। এখন হচ্ছে আমি তোমাকে যদি বলি ভাই দূরত্ব কতটুকু, তোমরা বলো ভাই এ থেকে বি এতটুকু, সরণ কতটুকু, তাও এতটুকু। মানে আমরা বলতে পারতেছি বস্তু যখন সরল রৈখিক পথে গেল, এক্ষেত্রে দূরত্ব যাকে বলতেছি তাকে আমি সরণ বলতেছি। তাহলে এক্ষেত্রে কি আমি বলতে পারি সরণের যে মান, এই সরণের মানটা কার সমান? সরণের মানটা দূরত্বের সমান। তাহলে আমি আবার বলতেছি বস্তু যখন সরল রৈখিক পথে যাচ্ছে তখন সরণের মানটা দূরত্বের সমান। এবার আমি তো যখন ম্যাথ করার সময় তো আমি আর দিক বিবেচনা করতেছি না, আমি শুধুমাত্র মান বিবেচনা করতেছি। তো আমার কথা হচ্ছে বস্তু যদি সরল রৈখিক পথে যায় সেক্ষেত্রে সরণের মান যা, এটা হচ্ছে সরণের মান, এতটুকু দূরত্ব এটা হচ্ছে আমাদের সরণের মান, এটা হচ্ছে সরণের মান। আবার এতটুকু দূরত্ব এটাই হচ্ছে আমাদের কার মান? এটাই হচ্ছে আমার দূরত্বের মান। তাহলে আমরা বলতে পারি বস্তু যদি সরল পথে অতিক্রম করে তখন সরণের মান আর দূরত্ব পরস্পর সমান। আর যখন তারা পরস্পর সমান তখন আমি তাদেরকে বলতে পারবো না তারা অসমান, তখন আমি বলতে পারবো যেটাই ইউজ করো সেটা তোমার ব্যক্তিগত অভিমান। তাহলে আমরা বলতে পারি তুমি যেটাই ইউজ করো না কেন তোমার কোনো সমস্যা নাই, কারণ সরণের মান আর দূরত্ব সেম। তাহলে ম্যাথ করার ক্ষেত্রে দেখবা, তুমি ভালো করে খেয়াল করে দেখিও, তোমার বইতে যত ম্যাথ আছে সবগুলোতে বস্তু সরল রৈখিক পথে চলে, বক্রপথে না।
বক্রপথে চললে তখন সরণ আর দূরত্ব ভিন্ন জিনিস, বাট সরলরৈখিক পথে চললে সরণ এবং দূরত্বের মান সেম, তখন আমার যেটাই বলুক না কেন ম্যাথ করতে কোনো সমস্যা নাই। ওই কারণে তোমার বইয়ের ম্যাথগুলোতে সরলরৈখিক পথে বলে, তুমি খেয়াল করছো কিনা কখনো জানি না। আর এই জিনিসটার এই প্রশ্নটা আমি অনেকের থেকে পাইছি, ওই কারণে তোমাদেরকে আনসার দিয়ে দিছি। তোমাদের অনেকের মনে এই প্রশ্ন থাকতে পারে, নাও থাকতে পারে। আশা করি আজকের পর থেকে এই ধরনের কোনো প্রশ্ন থাকার কথা নাই। তাহলে আমরা বুঝছি কিনা সরণের মানটা দূরত্বের সমান, ওই কারণে ম্যাথ করতে গেলে আমার এত টেনশন নাই, ভাইয়া সরণ দেওয়া আছে না দূরত্ব দেওয়া আছে, কোনটা কোনো সমস্যা নাই। ম্যাথ করতে গেলে তোমাকে মান বিবেচনা করতে হয়। আর সরলরৈখিক পথে সরণের মান কার সমান? দূরত্বের সমান। সো দূরত্ব বলুক সরণ বলুক সেমভাবে আমরা ম্যাথ করবো, কোনো সমস্যা হবে না, কারণ বস্তু কোন পথে গমন করে? সরলরৈখিক পথে গমন করে। এতটুকু কনসেপ্ট আমাদের ক্লিয়ার কিনা? এতটুকু কনসেপ্ট আমাদের ক্লিয়ার কিনা একটু বলি ভাইয়ারা। এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা? এতটুকু কনসেপ্ট সবার ক্লিয়ার কিনা একটু বলি তো, এতটুকু কনসেপ্ট আমাদের সবার ক্লিয়ার কিনা? এতটুকু কনসেপ্ট সবার ক্লিয়ার কিনা একটু বলো, কমেন্টে একটু বলে দাও এতটুকু কনসেপ্ট সবার ক্লিয়ার কিনা। দেন আমরা আর একটু সামনের দিকে আগাই। আমি জানি তোমরা 9 10 এগুলো পড়ছো, বাট জিনিসটা হচ্ছে আমি একটু চাচ্ছি তোমাদের বেসিকে কোনো দুর্বলতা থাকলে কিন্তু ঝামেলায় পড়বা জায়গা মতো, ওই কারণে আমি গোড়া থেকে পড়াচ্ছি। ওকে, ওকে সবার যেহেতু ক্লিয়ার, এবার আমরা একটু সামনের দিকে আগাই। তাহলে আমাদের দূরত্ব বনাম সরণ শেষ। এখন আমরা আসি আমাদের বেগ বনাম দ্রুতি পড়ব। দ্রুতি আর বেগ এই দুইটা আমরা পড়ব। তাহলে আসো আমরা পড়ি। তাহলে এখন আসি, আমাদের একটা জিনিস হচ্ছে আমরা দূরত্ব বনাম সরণ পড়ে ফেললাম এবং আমরা দেখলাম বস্তু সরলরৈখিক পথে গমন করলে তার সরণ এবং দূরত্ব পরস্পর কেমন? মানের দিকে সমান। আর ম্যাথ করার ক্ষেত্রে যেহেতু মান লাগে, ওই কারণে আমাদের এক্ষেত্রে কোনো সমস্যা হয় না। এই ধরনের ছোটোখাটো জিনিসগুলো আমরা অনেকে ক্লিয়ার করি না, যার কারণে ফিজিক্স আমাদের কাছে ভয় লাগে। ভয়ের কোনো দরকার নাই, সাথে আছে মোবাইল, সো আমাদের আর কোনো টেনশন নাই। তাহলে আসো এবার আমরা বুঝি দ্রুতি বনাম বেগ। আমি এগুলো বনাম দিয়ে মানে কম্পেয়ার করে পড়াচ্ছি একটাই কারণে, কারণ তোমরা এগুলো আগে পড়ে আসছো। যেহেতু তোমরা পড়ে আসছো, আশা করি এখন তোমাদের জন্য কম্প্যারিজন এভাবে পড়াইলে আমি মনে করি বেশি ইফেক্টিভ। অর্থাৎ আমি চাচ্ছি তোমার 9 10 এর বেসিকটা ক্লিয়ার না থাকলে ক্লিয়ার হোক, সেই ক্লিয়ার করার জন্য আমি একটু অন্য স্টাইলে পড়াচ্ছি। এবার আসো, এখানে আসলে নতুন নতুন কনসেপ্ট আসবে। কনসেপ্টকে আমরা এদিকে আমরা আলোচনা করব হচ্ছে দ্রুতি নিয়ে, আর এদিকে আমরা আলোচনা করব হচ্ছে বেগ নিয়ে। এবার আমরা যদি দ্রুতি আর বেগ নিয়ে আলোচনা করতে যাই, তাহলে তুমি একটু ভালো করে খেয়াল করো আমরা কি কি পাবো, একটু ভালো করে আমরা খেয়াল করে দেখি। তাহলে তুমি একটু ভালো করে চিন্তা করে দেখো, আমরা যদি এই দুইটা আলোচনা করতে যাই, তোমাকে যদি আমি প্রশ্ন করি ভাইয়া দ্রুতি কাকে বলে, তাহলে তুমি আমাকে সোজা সাপটা আনসার দিয়ে দিবা। ভাইয়া দ্রুতি বলতে আমরা বুঝি সময়ের সাথে দূরত্বের পরিবর্তন, সময়ের সাথে দূরত্বের পরিবর্তন। আর যদি তোমাকে বলি ভাইয়া বেগ কাকে বলে, তুমি বললো ভাইয়া সময়ের সাথে কার পরিবর্তন? সময়ের সাথে হচ্ছে আমাদের দূরত্ব না, সময়ের সাথে হচ্ছে এবার হচ্ছে আমাদের সরণের পরিবর্তন। সময়ের সাথে সরণের পরিবর্তন। এখন আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে ভাইয়া আমাদের কোনো একটা বস্তু ভালো করে খেয়াল করে দেখো, কোনো একটা বস্তুর ক্ষেত্রে তুমি ভালো করে খেয়াল করে দেখো। আমরা ধরে নিলাম কোনো একটা বস্তু এখান থেকে শুরু করে যাত্রা আরম্ভ করে সে এই পথে এখানে গেল, এটা আমার এ বিন্দু, এটা আমার বি বিন্দু। তাহলে সে যে ভাইয়া এই পথে গেল, তার টোটাল যে অতিক্রান্ত দূরত্ব, এই টোটাল অতিক্রান্ত দূরত্ব তাকে আমরা বলতেছি ডি।
এবং সে এই দূরত্ব অতিক্রম করতে যতক্ষণ সময় ব্যয় হয়েছে সেই সময়টা হচ্ছে টি। তাহলে আমরা বলতে পারি বস্তু টি সময়ে অতিক্রান্ত দূরত্ব সমান হচ্ছে কত? ডি। তাহলে একক সময়ে অতিক্রান্ত দূরত্ব সমান হচ্ছে ডি বাই টি। সুতরাং আমরা বলতে পারি দ্রুতি ভি ইকুয়াল টু হচ্ছে ডি বাই টি। এর মানে ডি মান হচ্ছে কি? দূরত্ব। ডি মান হচ্ছে কি? দূরত্ব ডিভাইডেড বাই সময়। দূরত্ব ডিভাইড বাই সময়। এখন একটু খেয়াল করে দেখি, এটা গেল আমার দ্রুতি। একইভাবে আমরা বলতে পারি বা কোনো একটা বস্তু আবার আগের মতো, এটা আমার এ বিন্দু, এখান থেকে এটা হচ্ছে আমার বি বিন্দু। তাহলে আমি যদি বলি বস্তুর কতটুকু সরণ হলো, তুমি আমাকে সোজা সাপটা আনসার দিবা বা বস্তুর সরণ হচ্ছে এটা। বস্তুর সরণ যদি এটা হয় তাহলে এটা হচ্ছে আমরা ধরে নিলাম সরণ হচ্ছে সরণ আমরা মনে করো আর দ্বারা প্রকাশ করতেছি, আর ভেক্টর দ্বারা প্রকাশ করতেছি। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারবো এ থেকে বিতে যেতে সময় লাগে আমাদের টি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি টি সময়ে সরণ হয় সমান আর। একক সময়ে যে সরণ সেটা সমান হচ্ছে আর বাই টি। সুতরাং আমরা বলতে পারবো ব্যাগ বি ইকুয়াল টু হচ্ছে আর বাই টি। আর মানে হচ্ছে মোট সরণ আর টি মানে হচ্ছে সময়। একটু ভালো করে খেয়াল করে দেখি, এখানে একটা কথা মাথায় রাখতে হবে। তুমি যখন দ্রুতি বের করবা, এখানে সেই দূরত্ব বসলো, এখানে সেই সময় বসবে যেই সময়টা এই দূরত্ব অতিক্রমে ব্যয় হয়। এই দূরত্ব অতিক্রমে যে সময় ব্যয় হয় এটা হচ্ছে সেই সময়। আর এখানে সরণ, এই সরণের জন্য যে সময় ব্যয় হয় এটা হচ্ছে সেই সময়টা। আর যদি তুমি এটাকে ভেক্টর আকারে লিখো, ভেক্টর আকারে লিখলে আমরা বলতে পারবো বি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে আর ভেক্টর ডিভাইডেড বাই টি। এটা হচ্ছে জেনারেল সেন্স। এবার আসো ভাইয়া, আরেকটা ইম্পর্টেন্ট কথা, ওই যে আমরা দূরত্ব আর সরণ বলছিলাম না? দূরত্ব সরণ, দূরত্বের একক মিটার, সরণের একক মিটার। একক মাত্রা এগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, একক মাত্রা আমি আর বলবো না, আমি কেন বলবো, 9 10-এ পড়ে আসো। সো একক মাত্রা তোমাদেরকে পড়তে হবে মাস্ট। একক প্লাস মাত্রা এই দুটো জিনিস তোমাদের লাগবে, সেগুলো আমি বলবো না, একটাতেও বলবো না, এগুলো তোমরা নিজেরা পড়বা। তাহলে আমরা বলতে পারি ভি ইকুয়াল টু আর বাই টি। আচ্ছা, ভালো কথা ভাইয়া, সিম্পল হিসাব আমরা এতটুকু বুঝে গেলাম। এখন আসো, এটা গেল কি? এটা গেল দ্রুতি ভার্সেস বেগ। এখন এই দ্রুতিটা কি? সময়ের সাথে দূরত্বের পরিবর্তন। তো দূরত্ব যেহেতু স্কেলার রাশি, দ্রুতিও কি রাশি? তাহলে আমরা বলতে পারি দ্রুতি একটি কি রাশি? দ্রুতি হচ্ছে একটা স্কেলার রাশি। দ্রুতি হচ্ছে কি রাশি? স্কেলার রাশি। আর বেগ হচ্ছে একটা কি রাশি? বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। এবার মনে করো সে এ থেকে বিতে যেতে তার লাগে 5 সেকেন্ড। 5 সেকেন্ডে দেখো টি এর মান 5 সেকেন্ড, ভালো কথা, টি এর মান 5 সেকেন্ড। ডি এর মান মনে করো 7 মিটার, আর টি এর মান মনে করো 4 মিটার, সরি আর এর মান মনে করো 4 মিটার। তাহলে জিনিসটা বুঝো, তাহলে এই টি সময়ে সে অতিক্রম করে 7 মিটার, টি সময়ে অতিক্রম করে 4 মিটার যদি সরণ হিসেবে চিন্তা করি, তাহলে আমরা একটা কথা বলতে পারি, বস্তু যদি আঁকা বাঁকা পথে না গিয়ে সরল রৈখিক পথে যাইতো, তাহলে আমরা বলতে পারি সমান সময়ে আমাদের 5 সেকেন্ড সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেটাই আমার সরণ। তখন আমরা বলতে পারি সরল রৈখিক পথে দ্রুতির মান আর বেগের মান সেম। সাধারণত দ্রুতি একটা স্কেলার রাশি, বেগ একটা ভেক্টর রাশি। দ্রুতির কোনো দিক নেই, বেগের একটা দিক আছে। তবে আমরা একটা কথা মাথায় রাখবো, সেটা হচ্ছে যখন আমার সরল রৈখিক পথে, তখন দ্রুতি আর বেগের মধ্যে কোনো পার্থক্য নাই। কোন দিক দিয়ে? মানের দিক দিয়ে। এতটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা বলো? এতটুকু সবার ক্লিয়ার কিনা ভাইয়েরা? আমাদের এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা আমরা একটু বলি, এতটুকু সবার ক্লিয়ার কিনা? এতটুকু সবার ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয়, এবার আমরা একটু সামনের দিকে আগাই। সামনের দিকে আগাইলে আমরা আর একটু সামনের দিকে যদি আগাই, তাহলে আমরা একটু নতুন একটি এক্সাম্পল দিব। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা যেটা পড়বো এবার হচ্ছে আমরা দ্রুতি পড়বো না, এবার হচ্ছে আমরা পড়বো গড় দ্রুতি, আর আমরা পড়বো হচ্ছে গড় ব্যাগ। একটু ভালো করে খেয়াল করে দেখো,
তাহলে আমরা গড় দ্রুতি এবং গড় বেগ পড়ব। তাহলে গড় দ্রুতি গড় বেগ এটা আমরা পড়ব। তাহলে গড় বলতে আমরা কি বুঝি? কোন একটা জিনিসের টোটালকে ওই জিনিসের টোটাল নাম্বার বা সময় দ্বারা ভাগ করলে, যদি নাম্বারের সাপেক্ষে হয় নাম্বার দ্বারা ভাগ করলে, সময়ের সাপেক্ষে হলে সময় দ্বারা ভাগ করলে আমরা কি পেয়ে যাচ্ছি? আমরা অ্যাভারেজ ভ্যালুটা পেয়ে যাচ্ছি। যেমন ফর এক্সাম্পল আমরা যদি বলি আমাদের একটা ক্লাসের মধ্যে ফিজিক্সের মধ্যে প্রথম স্টুডেন্ট এত পাইলো, সেকেন্ড এত, থার্ড এত, এরকম 10 জন স্টুডেন্টের নাম্বার দেওয়া হলো। এবার যদি বলি তাদের অ্যাভারেজ কত বা গড় কত, তাহলে আমরা কি করব? টোটাল নাম্বারটাকে টোটাল সংখ্যা দ্বারা ভাগ করব। এটা হচ্ছে তার অ্যাভারেজ বা গড়। কিসের সাপেক্ষে? সংখ্যার সাপেক্ষে। কিসের সাপেক্ষে? সংখ্যার সাপেক্ষে, কারণ এখানে কোয়ান্টিটিটা হচ্ছে ফ্যাক্ট। আর আমাদের দ্রুতি এবং বেগ এগুলো বের করার ক্ষেত্রে কোনটা ফ্যাক্ট? সময়টা ফ্যাক্ট। সময়ের সাপেক্ষে বিবেচনা করি। তাহলে আমরা একটা জিনিস মাথায় রাখবো ভাইয়া, আমরা একটু আগে পড়ছিলাম দ্রুতি। দ্রুতি মানে হচ্ছে যে কোনো মুহূর্তে আমরা বলতে পারি দ্রুতি মানে হচ্ছে তার দূরত্ব, তার অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়, এটাকে আমরা বলছিলাম কি? দ্রুতি। এবার আসো আমরা পড়বো গড় দ্রুতি। এবার পড়বো কি? গড় দ্রুতি। দ্রুতি বেগ দুইটাকেই বি দ্বারা প্রকাশ করা হয়, কারণ আমরা সরলরৈখিক পথের ক্ষেত্রে সবসময় চিন্তা করি। এখন গড় দ্রুতি যদি বলি তাহলে এই ক্ষেত্রে কি হবে? গড় মানে হচ্ছে অনেকগুলো জিনিস থাকবে, অনেকগুলো জিনিসের যতগুলো থাকুক সবগুলো জিনিসের সমষ্টিকে টোটাল নাম্বার দ্বারা ভাগ করতে হবে। আর এখানে অনেকগুলো দূরত্ব থাকবে, সবগুলো দূরত্ব অতিক্রম করতে প্রয়োজনীয় সময় দ্বারা ভাগ করব। সে এখান থেকে এখানে গেল, এতক্ষণ লাগলো, এখান থেকে এখানে গেল, এতক্ষণ লাগলো, এখান থেকে এখানে গেল, এতক্ষণ লাগলো। তুমি আলাদা আলাদা হিসাব না করে সবগুলো দূরত্বকে টোটাল সময় দ্বারা ভাগ করলে অ্যাভারেজ ভ্যালুটা পেয়ে যাবা গড়। তাহলে আমরা বলতে পারি মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। এবং মাথায় রাখবো দূরত্বের ক্ষেত্রে কিন্তু দিক বিবেচ্য নয়, কারণ দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, সিমিলারলি দ্রুতি। তাহলে আমরা একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে ভাইয়া গড় দ্রুতি মানে হলো মোট অতিক্রান্ত দূরত্বকে যদি মোট সময় দ্বারা ভাগ করি তাহলে সেটা হচ্ছে গড় দ্রুতি। আর সরল রেখার ক্ষেত্রে তো বুঝতেই পারছো সেম কথা, যদি বস্তু একদিকে গমন করে। যেমন ফর এক্সাম্পল সরল রেখার ক্ষেত্রেও কিন্তু ঝামেলা আছে। ঝামেলাটা কেমন? যেমন বস্তু এ থেকে বিতে গেল, বস্তু বি থেকে সিতে গেল, এরপর ঠিক সেম বস্তুটা সি থেকে ডিতে রিটার্ন করলো। তাহলে এবার একটু খেয়াল করে দেখো, আমার এ থেকে বিতে যাওয়ার সময়, তাহলে খেয়াল করো এ থেকে যখন বিতে গেল, এ থেকে বি পর্যন্ত সরণ যা দূরত্ব সেম। এ থেকে দেন বি থেকে সিতে গেল, তাহলে এ থেকে বি গেল, বি থেকে সিতে গেল, টোটাল অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এসি, টোটাল সরণ হচ্ছে এসি। এবার ভালো করে খেয়াল করো, সে এ থেকে বিতে গেল, তাহলে আমরা বলতে পারি তার সরণ হচ্ছে এবি, তার দূরত্ব হচ্ছে এবি। এবার সে এ থেকে বিতে গিয়ে দেন সিতে গেল, তাহলে এ থেকে শুরু করে সি পর্যন্ত গেল, এ থেকে বি, বি থেকে সি, তাহলে তার যে সরণ, তার সরণ হচ্ছে এসি, তার দূরত্ব হচ্ছে এসি। এবার তোমরা বলো তো, সে এ থেকে বিতে গিয়ে, বি থেকে সিতে গিয়ে, এ থেকে বিতে গেল, বি থেকে সিতে গেল, সি থেকে ডিতে গেল, তাহলে এ থেকে বিতে গেল, বি থেকে সিতে গেল, সি থেকে ডি মানে হচ্ছে রিভার্স, কিন্তু মানে এদিকে এখানে গেল। তাহলে তোমরাই এখন আমাকে একটু প্রশ্ন বলো তো, এ থেকে বিতে, বি থেকে সি, সি থেকে যদি উল্টা দিকে ডিতে আসে তাহলে তার মোট সরণ কত, এ থেকে ডি যাওয়া পর্যন্ত তার সরণ কত, তার দূরত্ব কত, সরণ কত আর দূরত্ব কত, দেখি কয়জনে পারো, আমি একটু কমেন্ট পড়ি দেখি তোমাদের কয়জনের মাথায় কত কিছু আছে। সে আবারও বলতেছি, এ থেকে বিতে গেল সামনের দিকে,
বি থেকে সিতে তাও সামনের দিকে, সি থেকে ডিতে যাওয়ার সময় পিছনের দিকে। এখন আমার প্রশ্ন হলো সে এ থেকে বিতে গেল, বি থেকে সিতে গেল, সি থেকে ডিতে আসলো। এখন আমার প্রশ্ন হলো এ থেকে ডি যাওয়া পর্যন্ত তার টোটাল সরণ কত, টোটাল দূরত্ব কত, টোটাল সরণ কত, টোটাল দূরত্ব কত, আমাকে একটু বলো। আমাকে একটু বলো টোটাল সরণ কত, টোটাল দূরত্ব কত, দেখি কয়জনে পারে। কারো কনফিউশন আছে কিনা আমি একটু দেখি। হ্যাঁ, যাক সবাই বাড়তেছে, সরণ হচ্ছে এডি। তোমরা এত ট্যালেন্ট কেন? আমি ভাবছিলাম তোমরা অনেকে ভুল করবা, দেখতে কেউ ভুল করতেছে না, সবাই ট্যালেন্ট। হ্যাঁ, তাহলে সবাই পারতেছে। সেটা হচ্ছে কি ভাই, সরণ মানে কি আদি আর শেষ। এটা আমার আদি, এটা আমার শেষ, তাহলে আদি থেকে শেষ এটা হচ্ছে আমার সরণ। তাহলে এ থেকে ডি, তাহলে এডি হচ্ছে সরণ। আর যদি দূরত্ব বলি ভাই, টোটাল যে পথটা অতিক্রম করে টোটাল পথের দৈর্ঘ্য, সে কিন্তু এ থেকে বিতে গিয়ে বি থেকে সিতে গেছে, এ থেকে সি পর্যন্ত গেছে কিনা, গেছে, এটা তার দূরত্ব। আবার সি থেকে ডি গেছে কিনা, তাও গেছে, এটাও তার দূরত্ব, এসি প্লাস সিডি। তাহলে এবার একটু খেয়াল করো কাহিনী। আগের বার বলছিলাম ভাইয়া কোন একটা বস্তু যদি সরল রৈখিক পথে গমন করে, সরণ আর দূরত্ব সেম জিনিস, দেখলাম সরণ দূরত্ব সেম, সরণ দূরত্ব সেম, সরণ দূরত্ব নট সেম যদি বস্তু রিভার্সলি যায়। এর মানে বস্তু সরল রৈখিক পথে যদি একটা নির্দিষ্ট দিকে যায় তখন আমার ঠিক আছে, বাট রিভার্সলি গেলে তখন সরণ আর দূরত্ব সেম না, বেগ আর দ্রুতি সেম না, মাথায় রাখতে হবে। তাহলে আমরা এই জায়গায় এসে ভুল করে ফেলি। ভাই ক্লাসে তো ভাই আপনি বলছিলেন সরলরৈখিক, হ্যাঁ এটা তো বক্ররেখা না, সরলরেখা, কিন্তু রিভার্স। এই সামনের দিকে গেলাম আবার পিছনের দিকে আসলাম, বুঝো নাই? একটা মেয়ে মনে করে হেঁটে হেঁটে সামনের দিকে চলে যাচ্ছে, একটু তুমি তার পিছনে আসো, একটু পিছন দিকে আসলে তোমার কাছে কেমন মনে হয় বুঝতেছো না? সরণটা কমে যাচ্ছে বাট দূরত্ব বেড়ে যাচ্ছে। সো কাছে আসলে বুঝে নিবা না, আমাদের কোন একটা মেয়ে দূরে সরে গেল, সে তোমার কাছে আসলো, এর মানে তার সরণটা কমে গেল, দূরত্ব বেড়ে গেল। এটাই হচ্ছে ফিজিক্সের ভাষা, বুঝছো? আমাদের বলা হয় ওই যে কি বলে, সামাজিক দূরত্ব বজায় রাখুন। আমি বলি ভাই সামাজিক দূরত্ব না, সামাজিক সরণ বজায় রাখুন। কেন ভাই? দূরত্ব মানে কি? আমার বন্ধু আমার পাশে বসলো না, সে আমার পাশে বসে কি করলো, 3 মিটার হেঁটে এসে আমার পাশে আবার বসলো, তাইলে সায়েন্স বলে কি, তার দূরত্ব এখন 3 মিটার। সে আমার জায়গা থেকে টোটাল 3 মিটার ঘুরে এখানে আসলো। আর সায়েন্স বলে সরণ কিন্তু শূন্য। দ্যাট মিনস সামাজিক দূরত্ব নয়, সামাজিক সরণ বজায় রাখুন। কারণ দূরত্ব হলে সায়েন্সের পোলাবেনে ঝামেলা করবে। ওই কারণেই আমাদের কাপলগুলো দেখি এই করোনার মধ্যেও রাস্তাঘাটে মুখের মধ্যে মাস্ক পরিয়া কেমনে কেমনে হাতে হাতে ধরে ধরে হাঁটে। কিন্তু আমি একটা কথা চিন্তা করি, এই একজন তো সে তার বাসা থেকে এতটুকু আসলো, তার দূরত্ব এতটুকু, আরেকজন বাসা থেকে এতটুকু আসলো, তার দূরত্ব এতটুকু, তাদেরকে বলছে 6 ফুট দূরত্ব বজায় রাখার জন্য, তারা তো অসীম সংখ্যক ফুট বজায় রাখছে, কোনো সমস্যা নাই, যদিও পাশাপাশি দূরত্বটা যদিও কাছাকাছি। কিন্তু আমার কথা হচ্ছে সায়েন্স বলে দূরত্ব নয় কাছাকাছি, সরণটা আসলে কাছাকাছি, এখানে সরণের মান শূন্য। ওই কারণে আজকে থেকে নতুন থিম তোমাদের মাথায় রাখতে হবে, সামাজিক দূরত্ব বয়কট করুন, সামাজিক সরণ মেনে চলুন। আশা করি বুঝতে পারছো। আমরা সায়েন্সের স্টুডেন্ট, একটু অন্যভাবে চিন্তা করবো ভাই। সায়েন্স মানে অন্য কিছু ভাই, সায়েন্স ছাড়া কিছু নাই, সায়েন্স ছাড়া উপায় নাই, বুঝতে পারছো? ওই জন্য হচ্ছে বিয়ে করতে গেলে নাকি সায়েন্সের মধ্যে প্রচুর ডিমান্ড। হ্যাঁ, তোমরা যারা পড়তেছো ভালো করে পড়ো, প্রচুর ডিমান্ড ভবিষ্যতে, প্রচুর। হ্যাঁ, তবে সায়েন্সের ছেলেদেরও ডিমান্ড আছে। হ্যাঁ, ডাক্তার ইঞ্জিনিয়ার এদেরকে ডিমান্ড নাই? অবশ্যই আছে, কি বলে নাই? তাহলে আসো, তাহলে আমাদের এতটুকু আমরা বুঝলাম। ওকে, এবার আসি ভাই গড় বেগ। তাহলে আবার আগের মতো বলতে পারি, দ্রুতি যদি হয় অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই সময়, তাহলে আমরা বলতে পারি ব্যাগ ইকুয়ালস টু আমরা বলতে পারি আমাদের ব্যাগ ইকুয়ালস টু আমরা বলতে পারি কি, আমার সরণ। হ্যাঁ, সরণ ডিভাইডেড বাই সময়। আর যদি গড় বেগ বলে, গড় বেগ এর মানে আমরা বলতে পারি টোটাল সরণটা। তাহলে মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়। তাহলে আশা করি বুঝতে পারছি। যেমন ফর এক্সাম্পলটা কেমন দিই দেখো, এখান থেকে এক্সাম্পলটা দিই।
মনে করো কোনো একটা বস্তু এ থেকে সিতে যাওয়ার সময় সে এ থেকে বিতে গেল, এ থেকে বিতে যাওয়ার সময় তার অতিক্রান্ত তার সময় লাগছে t1 পরিমাণ। এরপর সে বি থেকে সিতে আসলো, তাহলে এদিকে গিয়ে আবার এদিকে আসলো, বুঝতে পারতেছ? তাহলে সে কি করলো, সে t1 সময়ে এ থেকে বিতে গেল, দেন t2 সময়ে বি থেকে সিতে আসলো। এখন আমি যদি বলি তার গড় দ্রুতি সমান কত হবে, তার গড় বেগ সমান কত হবে, তোমরাই আমাকে আনসার দাও। তার গড় দ্রুতি কত হবে, তার গড় সরণ গড় বেগ কত হবে? তাহলে গড় দ্রুতি তোমরা ডেফিনিশন দেখো, গড় বেগ সমান হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব, মোট সরণ ডিভাইড বাই মোট সময়, আর গড় দ্রুতি হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই মোট সময়। তাহলে আমরা বলতে পারি গড় দ্রুতি, দ্রুতি মান হচ্ছে মোট দূরত্ব ডিভাইড বাই সময়। তাহলে সে এ থেকে বিতে গেল, বি থেকে সিতে গেল, টোটাল দূরত্ব কত? ভাইয়া টোটাল দূরত্ব হচ্ছে আমার এবি প্লাস এসি, এবি প্লাস এবি প্লাস বিসি, এবি প্লাস বিসি। আর সময় কতক্ষণ লাগছে, যাই এখান থেকে এখানে t1, এখান থেকে এখানে t2, টোটাল t1 প্লাস t2। এবার যদি বলি গড় ব্যাগ, ব্যাগ মানে কি, মোট সরণকে সময় দ্বারা ভাগ করতে হবে, সময় কিন্তু যেটা লাগার লেগে গেছে, তাহলে টোটাল সময় হচ্ছে t1 প্লাস t2, কিন্তু সরণ কিন্তু সেটা নয়, সে যদি এ থেকে বিতে গিয়ে আবার সিতে আসে, দ্যাট মিনস তার সরণ হচ্ছে এসি। সো আমরা সবসময় বলতে পারবো না গড় দ্রুতি আর গড় বেগ সেম কথা, আমরা মাথায় রাখবো আমার গড় দ্রুতি বের করার সময় দিক আমার বিবেচ্য নয়, গড় দ্রুতি বের করার সময় দিক আমি বিবেচনা করব না, কিন্তু গড় বেগ বের করার সময় আমি দিক বিবেচনা করব। আই রিপিট অ্যাগেইন, গড় দ্রুতি বের করার সময় দিক আমি বিবেচনা করব না, আর গড় বেগ বের করার সময় দিক আমি বিবেচনা করব। এতটুকু আমাদের সবার ক্লিয়ার হয়েছে কিনা? ছোট্ট সোনামণিরা তোমরা বলো, তোমাদের সব কিছু ক্লিয়ার হয়েছে কিনা? বাবুরা তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা বলো তো একটু। আমাদের সিরাজ ভাইয়ের এই জিনিসটা ভালো লাগে, ছোট সোনামণিরা বাবুরা তোমাদের ক্লিয়ার হয়েছে সব, বলো তো। কিউট কিউট না? একটু ক্লিয়ার হয়েছে কিনা? এসকে ধ্রুব বলল রোমান্স তো দূরে থেকে শুরু হয়, দেন আস্তে আস্তে কাছে যে শুরু হয়, ডিং ডিং ডিং। এখন কথা হচ্ছে সায়েন্স বলে আপনি স্মরণে বিশ্বাস করুন, দূরত্বে না। দূরত্ব আপনার সাথে প্রতারণা করলেও স্মরণ কখনো প্রতারণা করবে না, কারণ দূরত্ব বহুরূপী, স্মরণ আমার একরূপী, বুঝতেই পারতেছ। ওই কারণে আমাদের সায়েন্সের ভাষায় প্রেম করতে হলে স্মরণ লাগবে, দূরত্ব না। স্মরণ যত কমাবা ততই তোমার হবে কাজ, দূরত্ব যত বাড়াও কমা হবে না কোনো কাজ, কারণ দূরত্বের রূপ আছে অনেক ভিন্ন ভিন্ন, স্মরণের রূপ এক, সেই স্মরণের যেই রূপটা সেইটাই হচ্ছে আমার সরল রেখ। ওই কারণে আমাকে স্মরণ দিয়ে চিন্তা করতে হবে। এই এতটুকু ক্লিয়ার কিনা? তাহলে আমরা বলতে পারি গড় দ্রুতি বা আমাদের গড় বেগ এই দুইটা আমাদের বের করে ফেললাম। তাহলে একটুক সবার ক্লিয়ার কিনা? এই তো ধ্রুব লাইনে আছে, ডিরেক্ট কোলাকুলি করবে, তাহলে আমাদের স্মরণ শূন্য আসবে। হ্যাঁ, শূন্য স্মরণে হবে কাজ। ওকে, দেন আমরা একটু সামনের দিকে যাই। এবার আসো, যেহেতু গড় দ্রুতি আর গড় বেগের মধ্যে আসছি, আমরা নতুন কয়েকটা আমাদের সুন্দরভাবে গড় বেগ গড় দ্রুতি বের করার কয়েকটা সিস্টেম শিখাই তোমাদেরকে। এবার আমরা বের করবো হচ্ছে গড় দ্রুতি, কিছু গড় দ্রুতি বের করবো, গড় দ্রুতি। আচ্ছা, আসো আমরা গড় দ্রুতি বের করি। এবার আমরা গড় দ্রুতি বের করব, গড় দ্রুতি, গড় দ্রুতি একটু খেয়াল করে দেখো। তাহলে গড় দ্রুতি যেটা, ওই গড় দ্রুতি আমরা বের করি। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, আমি একটা কথাই বলবো ভাই, এটার ফর্মুলা হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব
মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। এবার আমরা তিনটা জিনিস পড়বো, আমরা তিনটা কনসেপ্ট পড়বো। এখানে আমি তিনটা কনসেপ্ট পড়বো, এই তিনটা কনসেপ্ট তুমি তোমার বইতে পাবা না, কিন্তু আমাদের এমসিকিউতে প্রচুর কাজে লাগবে। এবং আমাদের কনসেপ্টগুলো জেনে রাখতে হবে, সাথে সাথে কনসেপ্টের ফাইনাল যে আনসার পাবো সেই ফাইনাল আনসারটাও আমাকে মুখস্থ রাখতে হবে। অর্থাৎ শর্টকাট হিসেবে তুমি এটাকে কাজে লাগাইতে পারবা, শর্টকাট হিসেবে তুমি কি করতে পারবা, কাজে লাগাইতে পারবা। এবার আসি, আমরা হেডলাইন লিখি। হেডলাইন হচ্ছে, হেডলাইনটা দেখো, সমতরণে চলমান বস্তুর গড় দ্রুতি নির্ণয়। তাহলে সমতরণে যখন কোনো একটা বস্তু চলমান, তার জন্য গড় ত্রুটিটা আমরা নির্ণয় করব কিভাবে, একটু ভালো করে খেয়াল করে দেখো। আমরা সিম্পল বলতে পারি, এক্সাম্পল দেখো। কোনো একটা বস্তু মনে করো, এখন থেকে আমরা সবসময় সরলরৈখিক পথ চিন্তা করব। আমাদের এতক্ষণ তো আমরা জাস্ট তোমাদেরকে বেসিক দিচ্ছিলাম, এখন রিয়েল লাইফে আসলে আমাকে ম্যাথ করার জন্য আমাকে সবসময় সরলরৈখিক পথ হিসেব করতে হবে। কোনো একটা বস্তু এ থেকে মনে করো বিতে গেল, এখন এ থেকে বি পর্যন্ত তার যে টোটাল অতিক্রান্ত দূরত্ব, এটাকে আমরা বলতে পারছি এস, এবং এ থেকে বিতে যেতে তার যে টাইমটা লাগে সেটা হচ্ছে টি, এবং বস্তু এ থেকে বিতে যাওয়ার সময় যে ত্বরণে যায় সমতরণ, সেই ত্বরণটা হচ্ছে এ। যেহেতু বস্তু ত্বরণে যায়, এর মানে তুমি বুঝতেই পারতেছো বস্তুর আদিবেগ এবং শেষ বেগ সেম না। তাহলে আমরা এখান থেকে বলতে পারি বস্তুর যে আদিবেগ হচ্ছে ভি নট, শেষ বেগ হচ্ছে ভি। একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, আদিবেগ 9-10-এ লিখতে এরকম ইউ, ইন্টারমিডিয়েট আইসে পাবা, এবার ভি নট, কোনো সমস্যা নাই, যে কোনো একটা লিখলে হয়। তোমার ইউ লিখতে ইচ্ছে করলে ইউ লিখবা, বি নট লিখতে ইচ্ছে করলে বি নট লিখবা। তবে ইন্টারমিডিয়েটের বইগুলোতে যেহেতু আমার বি নট লেগে, মানে ভ্যালোসিটি অ্যাট টাইম ইকুয়ালস টু 0, অর্থাৎ যখন স্টার্টিং পয়েন্ট 0 তখন ভ্যালোসিটিটা মিন করতেছে। তো সেই ক্ষেত্রে আমরা বি লেখাটা দেখতে সুন্দর দেখায়, আর যেহেতু বইতে বি নট লেখে তার কারণে তোমার দেখা যাবে তুমি ইউ লিখতে গেলে তোমার কাছে ঝামেলা মনে হচ্ছে। ওই কারণে আমি সাজেস্ট করি বি নট মানে হচ্ছে আদিবেগ এভাবে লেখার জন্য। তোমার ইচ্ছা ইউ লিখলেও কোনো সমস্যা নাই। তাহলে আমাদের এই ভি নট যেটা, দিস ইজ মাই আদিবেগ, আর এটা হচ্ছে আমার শেষ বেগ। সরলরৈখিক পথের ক্ষেত্রে বেগ দ্রুতি যেটা বলো সেম কথা। এখন তোমাকে কি বললো, গড় দ্রুতি। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো গড় দ্রুতি ভি বার ইকুয়ালস টু মোট অতিক্রান্ত দূরত্ব। এখানে টোটাল অতিক্রান্ত দূরত্বটা কত, এস, টোটাল সময়টা কত, টি, এস বাই টি। কিন্তু পরীক্ষায় তোমাকে যে ডেটাগুলো দেওয়া আছে, তোমার গিভেন যে ডেটাগুলো দেওয়া থাকবে, সেগুলো দেওয়া থাকবে বি নটের মান এত, বি এর মান এত। মনে করো বি নট 2 মিটার পার সেকেন্ড, বি হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। তোমাকে বললো গড় বেগ কত, গড় দ্রুতি কত। এখন হইলো ঝামেলা, আমি তো ভি নট আর ভি জানি, এস আর টি আমার জানা নাই। তখন কি করব, দেখো ভি নট আর ভি জানা থাকলে তুমি এস বের করার ফর্মুলা কি জানো, এস ইকুয়ালস টু আমরা জানি ইউ, আমাদের এস ইকুয়ালস টু তোমরা জানো ভি নট প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি। তাহলে সেই সূত্র যদি এখানে বসাও, ভি বার ইকুয়ালস টু আমরা বলতে পারবো ভি নট প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি, উপরেও টি নিচেও টি, টি কাটাকাটি। তাহলে আমরা এভারেজ ভি বার ইকুয়ালস টু কি বলতে পারবো, ভি নট প্লাস ভি ডিভাইড বাই 2। তাহলে যদি কখনো তোমাকে বলা হয়, প্রশ্নে কীরকম বলা হবে, কোন একটা বস্তু সমতরণে চলে, কোন একটা বস্তু যদি সমতরণে চলে, তাহলে সেক্ষেত্রে তার গড় দ্রুতি যেটা হবে, গড় দ্রুতি হবে তার আদিবেগ প্লাস শেষ বেগ ডিভাইড বাই 2। তাহলে আমরা বলতে পারি, এভাবে বলতে পারি, গড় দ্রুতি ইকুয়ালস টু আদিবেগ প্লাস শেষ বেগ ডিভাইডেড বাই 2।
ফর এক্সাম্পল এখানে তোমাকে বললো আদি বেগ এত, শেষ বেগ এত, গড় বেগ কত, তাহলে বি বার ইকুয়াল টু তুমি বলতে পারবা 4 + 2 / 2, তাহলে 4 × 2 = 6, 6 / 2 মানে হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে তার কি গড় বেগ বা গড় দ্রুতি। যেহেতু সরলরৈখিক দূরত্ব আমাদের কোনো সমস্যা নেই, আমরা গড় বেগ বা গড় দ্রুতি বলতে পারি, সাধারণত আমরা গড় দ্রুতি বলবো ঝামেলা এড়ানোর জন্য। তাহলে এতটুকু সবাই বুঝছি কিনা বলো, এতটুকু কনসেপ্ট সবার বোঝা হয়েছে কিনা বলো। ভাইয়া এতটুকু আমরা সবাই বুঝছি কিনা, এতটুকু সবাই বুঝছি কিনা? যদি সমত্বরণে বলে তাহলে এখন থেকে তুমি ফর্মুলা হিসেবে মাথায় রাখবা, কোন একটা বস্তু যদি সমত্বরণে চলে সেক্ষেত্রে তার গড় দ্রুতি যেটা সেটা হচ্ছে v0 + v/2, আদি বেগ প্লাস শেষ বেগ / 2। এমসিকিউর জন্য মারাত্মক ইম্পর্টেন্ট লেভেলের একটা কনসেপ্ট। এতটুকু সবার ক্লিয়ার কিনা? ওকে, যদি ক্লিয়ার হয় এবার আমরা আরেকটা কনসেপ্ট পড়াবো, তাও গড় দ্রুতি নির্ণয়। এবার দেখো কনসেপ্টটা কেমন। দেখো সমান সময়ে ভিন্ন দূরত্ব অতিক্রমের ক্ষেত্রে গড় দ্রুতি নির্ণয়। তাহলে সমান সময়ে ভিন্ন দূরত্ব, তাহলে সমান সময়ে ভিন্ন দূরত্ব অতিক্রম করার ক্ষেত্রে আমার গড় দ্রুতি, এই জিনিসটা দ্বারা কি মিন করে আমরা এখানে আগে বলি তোমাকে। ধরে নিলাম কোন একটা বস্তু এই যে আমাদের এই পয়েন্ট থেকে আমাদের এখান থেকে যাত্রা আরম্ভ করলো, সে এখানে গেল, দেন এখান থেকে যাত্রা আরম্ভ করলো, সে এখানে গেল। তাহলে কোন একটা বস্তু ফর এক্সাম্পল এই পজিশন থেকে যাত্রা আরম্ভ করে বি পজিশনে গেল, দেন বি পজিশন থেকে সি পজিশনে গেল। তো আমি ধরে নিলাম এ থেকে বি এর যে দূরত্ব টোটাল, এ থেকে বি পজিশন এই যে টোটাল দূরত্ব, এই দূরত্ব হচ্ছে এস, বি থেকে সি এই দূরত্ব হচ্ছে এস। আমি ধরে নিলাম বস্তু এ থেকে বিতে যাওয়ার সময় v1 সমবেগে যায়, আর বি থেকে সিতে যাওয়ার সময় v2 সমবেগে যায়। এর মানে সে একই দূরত্ব দুইটা বেগে অতিক্রম করে, মানে এটা মনে করো যতটুকু এটাও ততটুকু, তবে এই দূরত্বটা অতিক্রম করার সময় সে v1 সমবেগে যায়, আর এই দূরত্ব অতিক্রম করার সময় সে v2 সমবেগে যায়। তাহলে আবারও বলতেছি, এটা অতিক্রম করার সময় v1 সমবেগে যায়, এটা অতিক্রম করার সময় v2 সমবেগে যায়। তাহলে সিম্পল বুঝতে পারতেছো, একই দূরত্ব যদি ভিন্ন ভিন্ন বেগে যায় সময় কি সেম লাগবে না? দূরত্ব যেহেতু সেম, যত দ্রুত যাবে তত সে কম সময়ে পৌঁছাবে। তাহলে আমার এ থেকে বিতে যেতে যে সময় লাগে এই সময়টাকে নাম দিলাম t1, বি থেকে সিতে যেতে যে সময় লাগে এই সময়টাকে নাম দিলাম t2। এখন তাহলে আমরা এখান থেকে যা জানি কি জানি খেয়াল করো, আমরা দুইটা জিনিস চিন্তা করব। একটা হচ্ছে এ থেকে বি, আরেকটা হচ্ছে বি থেকে সি। এ থেকে বিতে যাওয়ার সময় সমবেগে যাচ্ছে, সমবেগের ফর্মুলা তোমরা জানো s = bt, তাহলে s = b1 t1। সে বি থেকে সিতে যাচ্ছে, s = b2 t2। আশা করি বুঝতে পারছো s = bt ফর্মুলা। এখানে ভেলোসিটি v1 সময় t1, এখানে ভেলোসিটি v2 সময় t2। এখন তোমাকে বললো গড় দ্রুতিটা কত, গড় দ্রুতি, বা যেহেতু একই দিকে এখানে তো বুঝতে পারতেছো তোমার এই সিচুয়েশনে গড় বেগও সেম, তাহলে গড় দ্রুতি বলতেছি সেটা হচ্ছে টোটাল অতিক্রান্ত দূরত্ব। তাহলে গড়টাকে আমরা বি বার দ্বারা প্রকাশ করি, টোটাল অতিক্রান্ত দূরত্ব। তো টোটাল অতিক্রান্ত দূরত্বটা কত? s + s মানে হচ্ছে 2s, টোটাল সময়টা হচ্ছে t1 + t2। এখন আমরা একটা কাজ করি, t1 + t2 যেগুলো ভিন্ন ভিন্ন ওগুলোর মান বের করি। এই যে এখানে আছে, তাহলে এখান থেকে বলতে পারবো t1, আমরা এখান থেকে বলতে পারি কি, এখান থেকে আমরা বলতে পারি t1 = হচ্ছে s/v1, t2 = হচ্ছে s/v2। তাহলে t1 আর t2 এর মান বের করে ফেলছি সময়টা, তাহলে সময়টা এখানে বসাই দিই। বসাই দিলে কি হয়,
2s, এদিকে হচ্ছে কত s ডিভাইডেড বাই v1 প্লাস s ডিভাইডেড বাই v2। যদি তুমি s কমন নিয়ে নাও, উপরে আছে 2s, নিচে যদি s কমন নাও পাবা 1/v1 প্লাস 1/v2। তাহলে আমার এখান থেকে কি হবে, আমার এখান থেকে s চলে যাবে। যদি s চলে যায় তাহলে দেখো উপরে হচ্ছে 2, নিচে যদি আমরা লসা গুনি তাহলে কি হবে v1 v2, উপরে হবে v1 প্লাস v2, মানে v2 প্লাস v1 এভাবে তো লেখা যায়। তাহলে আমাদের এবার যদি হর থেকে এটা উপরে উঠে আসে তাহলে সুন্দর করে লেখা যায় না, 2v1 v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2। তাহলে সিম্পল আমরা বলতে পারতেছি কি, আমরা এখানে যদি সুন্দর করে লিখি এক্ষেত্রে গড় দ্রুতির ফর্মুলা পেয়ে গেলাম 2v1 v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2। এমসিকিউর জন্য এটা ডিরেক্ট মুখস্থ করবা। আর কিভাবে বের করছি প্রসেসটা তো অলরেডি জানো। এটা তোমার ম্যাথ সেকেন্ড পেপারেও লাগবে, ফিজিক্সেও লাগবে। ইভেন তুমি সেকেন্ড ইয়ারে যখন ম্যাথ করতে যাবা, ম্যাথ সেকেন্ড পেপারে এই জিনিসগুলো তুমি পাবা, এগুলো লাগবে সেখানে। যদি ফিজিক্সে অনেকে এই জিনিসগুলো সুন্দরভাবে পড়ায় না, আমার কাছে না পড়ালে ভালো লাগে না, কারণ একটু সিকোয়েন্সিয়ালি পড়া হলে বেটার হয়। তাহলে বলো একটু তোমাদের ক্লিয়ার কিনা। তাহলে আমরা বলতে পারি এটা কখন, যখন দেখো সমান সময়ে, ও সরি আমি তো উল্টা করে ফেলছি, আমাদের এটা সমান সময় না, আমি তো সমান দূরত্ব বিবেচনা করছি। তাহলে সমান দূরত্ব ভিন্ন সময়ে। আরেকটা উল্টাটা পরের বার বের করব। তাহলে দেখো এই যে এই দূরত্ব আর এই দূরত্ব সমান দূরত্ব, কিন্তু সময়টা ভিন্ন ভিন্ন। তাহলে সমান দূরত্ব যদি ভিন্ন সময় অতিক্রম করতে হয় তাহলে আমরা এভাবে করতে পারি যে আমার ডাইরেক্ট ফর্মুলা, আমার এর পরীক্ষায় এরকম বলা হলো দুইটা দূরত্ব সমান, তাহলে একজন বস্তু 10 মিটার এত বেগে যায়, মনে করো কোনো একটা বস্তু এখান থেকে ওইখানে যাবে, প্রথম 10 মিটার এত বেগে যায়, পরের 10 মিটার এত বেগে যায়। এই প্রথম 10 মিটার এত বেগে, পরের 10 মিটার এত বেগে, তাহলে দুইটা কিন্তু 10 এর মানে সমান দূরত্ব। আর ব্যাগ যেহেতু ভিন্ন ভিন্ন সময় তো ভিন্ন ভিন্ন হবে, ওই কারণে বলতে সমান দূরত্ব ভিন্ন সময়ে। সেক্ষেত্রে আমরা বলতে পারি গড় ব্যাগ হচ্ছে, গড় দ্রুতি বা গড় ব্যাগ হচ্ছে 2v1 v2 ডিভাইড বাই v1 প্লাস v2। একটু ক্লিয়ার হয়েছে কিনা বলো, এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো। আমি ভুলে এখানে উল্টা লিখে ফেলছিলাম। তাহলে আমার এই কনসেপ্ট অনুযায়ী এই দূরত্ব সমান দূরত্ব সময়টা ভিন্ন, দূরত্ব সমান সময় ভিন্ন, তখন হচ্ছে এই ফর্মুলা দুইটার জন্য। দুইটা সমান দূরত্ব ভিন্ন সময়, তখন এটা ফর্মুলা। এটা তো শুধু দুইটার জন্য, আমি যদি দুইটা করছি, তিনটার জন্য হলে তুমি এভাবে ক্যালকুলেশন করে তিনটার জন্য বের করো, তবে আমার এমসিকিউর জন্য তিনটার জন্য লাগে না, আমার শুধু দুইটার জন্য লাগে। তাহলে সমান দূরত্ব ভিন্ন সময়ে আমি পুরো প্রসেস সহ দেখাই দিছি, যেহেতু প্রসেস দেখাইছি এবার তুমি যে কোনোটা বের করতে পারবা, তবে যে কোনোটা লাগে না, দুইটা হলে এনাফ, এর বেশি লাগে না। তাহলে আমার সমান দূরত্ব ভিন্ন সময়ে অতিক্রম করতে হলে সরাসরি এই ফর্মুলাটা আমরা ইউজ করে দিব। এতটুকু বুঝছি কিনা বলো। আচ্ছা, যদি বুঝো তাহলে তোমাদেরকে আমি একটা প্রশ্ন দিই। হ্যাঁ, তোমাদের একটা প্রশ্ন দিই, দেখি তোমরা পারো কিনা। আমি এটা মুছে ফেলতেছি। তো আমি এখানে হচ্ছে তোমার গড় দ্রুতিটা আমি লিখে রাখি, গড় দ্রুতি v bar equals to 2v1 v2 ডিভাইড বাই v1 প্লাস v2। এভাবে দিলাম। ওকে, তাহলে আমরা বললাম প্রশ্নটা দেখো, কোনো বস্তু এ থেকে বিতে কোনো বস্তু এ থেকে বিতে 4 মিটার পার সেকেন্ড বেগে যায়, এ থেকে বিতে 4 মিটার পার সেকেন্ড বেগে যায়, এবং বি থেকে এতে 6 মিটার পার সেকেন্ড বেগে ফেরত আসে, এত বেগে ফেরত আসে। প্রশ্ন করলাম তার গড় দ্রুতি, গড় বেগ কত, তার গড় বেগ কত।
দেখি তোমরা আনসার দাও, কতজনে পারে আমি দেখি। কোনো বস্তু এ থেকে বিতে যাওয়ার সময় 4 মিটার পার সেকেন্ড বেগে যায় এবং বি থেকে এতে আসার সময় 6 মিটার পার সেকেন্ড বেগে রিটার্ন করে। মানে সে এ থেকে বিতে গেল 4 মিটার পার সেকেন্ড বেগে, বাট রিটার্ন করার সময় সে করলো 6 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এ থেকে বি যে দূরত্ব, বি থেকে এ কিন্তু সেম দূরত্ব। এখন আমাদের 4 মিটার পার সেকেন্ড বেগে যায়, 6 মিটার পার সেকেন্ড বেগে রিটার্ন করে। তার গড় বেগ যেটা, ওই গড় বেগটা কত একটু বলো, কমেন্টে আনসার চাই। এই কে বলে আমার কথা শোনা যাচ্ছে না? আমার কথা কি শোনা যাচ্ছে না? এই যে দেখো, এই জায়গায় আমি অনেককে ধরাই দিছি। জিনিসটা হচ্ছে কি, আমি তোমাকে বলছি এ থেকে বিতে যায়, আবার বি থেকে এতে রিটার্ন করে। তোমাকে আমি গড় দ্রুতি জিজ্ঞেস করি না, এটা হচ্ছে গড় দ্রুতি। গড় দ্রুতি দিকের উপর ডিপেন্ড করে না, আমি তোমাকে জিজ্ঞেস করছি গড় বেগ। আর গড় বেগ মানে হচ্ছে মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়। এখানে মোট সরণ হচ্ছে 0, সময় যাই হোক না কেন আলটিমেটলি আনসার 0। সো বুঝে শুনে আনসার দিতে হবে, বুঝে শুনে আনসার দিতে হবে। যদি বলা হয় গড় দ্রুতি, এই গড় দ্রুতি যখন বলা হলো, তাহলে আমরা বি বার ইকুয়ালস টু বলতে পারবো। এবার হচ্ছে তাহলে গড় বেগ সমান কত? গড় বেগ হচ্ছে আমাদের 0। এবার বলা হলো গড় দ্রুতি সমান হচ্ছে বলতে পারো 2 ইন্টু v1 এর মান 4, v2 এর মান হচ্ছে 6 ডিভাইডেড বাই 4 প্লাস 6, তাই না? হ্যাঁ, 4 প্লাস 6। তাহলে আমাদের কি হবে? 4 × 10, এখানে হচ্ছে আমার 424, 24 দুগুণ 48, এর মান হচ্ছে 4.8 মিটার পার সেকেন্ড। তাহলে তোমরা জায়গা মতো ধরা খাই যেতে পারো, ওই কারণে আমি প্রশ্নটা করছি। অনেকেই ধরা খাইছো, খেয়াল রাখতে হবে কোনটা জিজ্ঞেস করছে। বাট যদি বলতো কোন একটা বস্তু এ থেকে বিতে গেল অ্যান্ড বি থেকে সিতে গেল, এ থেকে বিতে গেল, বি থেকে সিতে গেল, এই দূরত্ব যা, এই দূরত্ব তা, তখন গড় দ্রুতি যে কথা, গড় বেগও সেম কথা। বাট আমরা বলছিলাম সরলরৈখিক দূরত্বের ক্ষেত্রে দ্রুতি আর বেগ সেম যদি একই দিকে যায়, বাট রিভার্সলি যদি চলে তখন সেম না। এখানে রিভার্স হয়েছে। সো বুঝে শুনে আনসার দিতে হবে। আশা করি আমার কথার তাৎপর্য বুঝতে পারছো। সবাই বুঝছো কিনা বলো? এইসব জায়গায় তোমরা ঝামেলা খাইতে পারো, এইসব জায়গায় তোমরা অনেকে আটকাইতে পারো। ওই কারণে, কারণ স্বাভাবিক হিসাব, কোন জায়গায় একটা স্টুডেন্ট আটকাইতে পারে সেটা আমরা খুব ভালো করে জানি। ওই কারণে এই জিনিসগুলো ফোকাস করে পড়াইতে হয়। এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো? এতটুকু সবার ক্লিয়ার কিনা? এতটুকু সবার ক্লিয়ার কিনা? ধরা খাইছো কে কে? অনেকে ধরা খাইছে, অনেকে ছক্কা মারছে। ওকে, আশা করি এতটুকু তোমাদের সবার ক্লিয়ার। এবার আসো, এটা তো গেলে সমান দূরত্ব ভিন্ন সময়। এবার উল্টাটা যদি আসে পরীক্ষায়, সমান সময়ে ভিন্ন দূরত্ব, আসো সেটাও করে দেখাই আরো সোজা। সেটা হচ্ছে কি ভাইয়া? এবার হচ্ছে সমান সময়ে ভিন্ন দূরত্ব, দ্যাট মিনস কোন একটা বস্তু এ থেকে যাত্রা করে বিতে গেল, দেন বি থেকে সে সিতে গেল,
এ থেকে বি এর দূরত্ব আর বি থেকে সি দূরত্ব সেম না, এই দূরত্ব হচ্ছে S1, এই দূরত্ব হচ্ছে S2, দুইটা ভিন্ন দূরত্ব। এ থেকে বিতে যাইতে তার যে সময় লাগে সেটা হচ্ছে টি, বি থেকে জিতে যে সময় লাগে সেটা হচ্ছে টি। কারণ এবার হচ্ছে সমান সময়ে এ থেকে বিতে যাইতে যে সময় লাগে বি থেকে সিতে যাইতে সেম সময় লাগে, বাট একই সময়ে সে ভিন্ন দূরত্ব অতিক্রম করলো। এ থেকে বিতে যাওয়ার সময় সে B1 সমবেগে যায় আগের মতো, বি থেকে সিতে যাওয়ার সময় সে B2 সমবেগে যায়। তাহলে আমরা আবার আগের মতো বলতে পারবো ভাইয়া, এখান থেকে বলা যায় S1 ইকুয়ালস টু B1 ইন্টু টি, আবার বলা যায় S2 ইকুয়ালস টু V2 ইন্টু টি। সমান সময়ে ভিন্ন দূরত্ব, দূরত্ব দুইটা এবার ভিন্ন ভিন্ন, তবে সময়টা সেম। S1 দূরত্ব যে টাইমে অতিক্রম করে S2 দূরত্ব সেম টাইমে অতিক্রম করে। এই ক্ষেত্রে গড় বেগ কত? তাহলে ওভারঅল হিসাব গড় বেগ বা গড় দ্রুতি, ওই বেগ আর দ্রুতির পার্থক্যটা একটু আগে বলে দিয়েছি। তাহলে গড় দ্রুতি ইকুয়ালস টু হচ্ছে কত? গড় দ্রুতি v বার ইকুয়ালস টু মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব S1 প্লাস S2 ডিভাইড বাই মোট সময় হচ্ছে t প্লাস tt মান হচ্ছে 2t। তাহলে S1 সমান কত? B1t প্লাস S2 সমান B2t ডিভাইড বাই 2t। তাহলে উপর থেকে আমরা বলতে পারি B1 প্লাস B2 ইন্টু টি যদি কমন নিই নিচে 2t, tt কাটাকাটি যাবে, B1 প্লাস B2 ডিভাইড বাই 2। এটা হচ্ছে আমার গড় দ্রুতির ফর্মুলা v বার। তাহলে যদি বুঝতেই পারতেছো তাহলে আমরা টোটাল তিনটা ফর্মুলা পাইলাম। একটা হচ্ছে আমাদের কি সমতরণে আদিবেগ প্লাস শেষ বেগ ডিভাইড বাই 2, আরেকটা হচ্ছে সমান দূরত্ব ভিন্ন সময়ে, তখন হচ্ছে 2b1 v2 ডিভাইড বাই b1 প্লাস b2। এক্ষেত্রে কিন্তু ব্যাগগুলো হচ্ছে সমবেগ, দুইটা পথেই সমবেগ। আর যদি সমান সময়ে ভিন্ন দূরত্ব বলে তখন হচ্ছে b1 প্লাস b2 ডিভাইড বাই 2। সো আমরা পরীক্ষায় এই জিনিসগুলো খেয়াল করি না। সো তোমাকে এই তিনটা লাইন আলাদা করে সুন্দর করে মুখস্থ রাখতে হবে। যে আমাদের দেখো, আমি যেরকম আমার শিটের শর্টকাট ওয়েতে আমি অ্যাড করছি, আমার হাতে লেখা শিট তোমাদেরকেও দিব। এই যে যেমন এখানে দেখো তিনটা লাইন, এই তিনটা লাইন তোমরা লিখে রাখবা। সমতরণে চলমান বস্তুর ক্ষেত্রে গড় বেগ, সেক্ষেত্রে বি বার ইকুয়ালস টু B0 প্লাস B ডিভাইড বাই 2। গড় বেগের জায়গায় গড় দ্রুতি লিখবা, কোনো সমস্যা নাই। তবে দ্রুতি আর বেগের পার্থক্যটা বুঝিও, আমরা নর্মালি দ্রুতির ক্ষেত্রে বলছি। যদি সমান দূরত্ব একাধিকবার অতিক্রম করে, এই যে সমান দূরত্ব একাধিকবার অতিক্রম করতে তখন এটা, আর যদি সমান সময়ে ভিন্ন দূরত্ব অতিক্রম করে তখন হচ্ছে এটা। তাহলে এই তিনটা জিনিস তোমাকে একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, তোমাদেরকে এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে। এবার আসো ভাইয়া, এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা বলি, এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা বলি, এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা বলি। এবার আসো একটা জিনিস পড়াই, একটু ভালো করে খেয়াল করি, একটু ভালো করে খেয়াল করি। এবার আমরা ক্যালকুলাসের মধ্যে যাব, এবার আমরা ক্যালকুলাসের মধ্যে যাব, একটু ভালো করে খেয়াল করব। সেটা হচ্ছে কোনো একটা বস্তু যখন এলোমেলোভাবে গমন করে, মানে তার ব্যাগের মানটা, যেমন তোমরা গ্রাফ আঁকলে গ্রাফটা যদি একবারে সিকোয়েন্সিয়ালি সোজা স্ট্রেট লাইন না হয়ে আঁকা বাঁকা বক্ররেখা হয়, এর মানে কি? এর মানে হচ্ছে বস্তুটা সুষমভাবে যাচ্ছে না। এই বস্তু সুষমভাবে যাচ্ছে না, এর মানে হচ্ছে আমাকে যে কাজটা করতে হবে সেই কাজটা হলো, ওই ক্ষেত্রে তোমার প্রত্যেকটা পয়েন্টে জিনিসটা ভিন্ন ভিন্ন। ফর এক্সাম্পল মনে করো পাহাড়ি রাস্তার মধ্যে একটা বাস যাচ্ছে, এই বাসটা, অথবা মনে করো ভাঙ্গা রাস্তার মধ্যে একটা বাস যাচ্ছে, এই বাসটা কিন্তু সে কি হবে না, সে আমাদের এলোমেলো ব্যাগে যাবে। কোনো সময় ব্যাগ বাড়ে, কমে, স্লো, আমাদের জোরে চলে, আস্তে চলে, ভিন্ন ভিন্ন। এরকম ক্ষেত্রে এটাই তো আমার রিয়েল লাইফ। এই রিয়েল লাইফে যদি তুমি ভ্যালোসিটি মিন করো, প্রত্যেকটা জায়গায় কিন্তু ভ্যালোসিটি সেম না, অথবা সুষম হারে বাড়ে না বা সুষম হারে কমে না। তখন ব্যাগ বলতে আমরা বুঝি এক্স্যাক্টলি এই টাইমে ব্যাগটা কত, এক্স্যাক্টলি এই টাইমে ব্যাগটা কত। এবার আসো, আমরা বললাম কোনো একটা বস্তুর ডেল্টা টি সময়ে ব্যাগের পরিবর্তন হয়, ব্যাগের পরিবর্তন সমান ডেল্টা বি। একক সময়ে ব্যাগের যে পরিবর্তন, ব্যাগের না, সরণের পরিবর্তন, ডেল্টা টি সময়ে
সরণের পরিবর্তন, পরিবর্তন যেটা সেটা হচ্ছে ডেল্টা আর। একক সময়ে পরিবর্তনটাকে আমরা বলতে পারি ডেল্টা আর ডিভাইড বাই ডেল্টা টি। এটাকে আমরা বলতে পারি এই সময়ে টোটাল সরণ, এটাকে আমরা চাইলে বলতে পারি গড় বেগও বলতে পারি, চাইলে আমরা গড় বেগও বলতে পারি। ভি বার ইকুয়ালস টু হচ্ছে ডেল্টা আর ডিভাইড বাই ডেল্টা টি, বা আমরা সিম্পলি বেগ বলতে পারি, বা সিম্পলি কি বলতে পারি, সিম্পলি এটাকে বলতে পারি ভি ইকুয়ালস টু হচ্ছে ডেল্টা আর ডিভাইডেড বাই ডেল্টা টি। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, এই ডেল্টা আর কিন্তু ডেল্টা টি সময়ে, বাট তুমি যদি বলো এক্স্যাক্টলি এই টাইমে, এক্স্যাক্টলি এই টাইমে, এই টাইম মানে কি জাস্ট ওই ক্ষুদ্র একটা সময়, এই জাস্ট 0.001 সেকেন্ড, এই একবারে ওই মুহূর্তে, কোনো একটা মুহূর্ত বলতে সময়টা কিন্তু একেবারে ক্ষুদ্র, এখন ক্ষুদ্র একটা সময়, তখন বলবো ডেল্টা আর ডিভাইডেড বাই ডেল্টা টি। তবে লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0, এই বেগটাকে আমরা বলি, এই বেগটাকে আমরা বলি তার প্রকৃত বেগ। যে কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তে, মুহূর্তে প্রকৃত বেগ, বা এটা আরেকটা নাম হচ্ছে তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক বেগ। এবার ওই মুহূর্তে বেগ, আর আমরা ভেক্টরের মধ্যে বলছিলাম লিমিট ডেল্টা টি টেন্ডস টু শূন্যের কাছাকাছি, এই ডেল্টা মানে পরিবর্তন, তখন আমরা এটাকে লিখি ডি আর ডিভাইডেড বাই ডিটি। ডি আর ডিটি, ডিভাইড বাই বলা যায় না, ডি আর ডিটি, কারণ ডিটি একটা অপারেটর। এর মানে আমরা বলতে পারি বেগ ভি ইকুয়ালস টু ডি আর ডিটি, অথবা এভাবে লেখা যায় ডি ডিটি অফ আর। এর মানে আমরা একটা কথা বলতে পারি, সরণকে, সরণকে সময়ের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে, অন্তরীকরণ করলে ওই মুহূর্তে, ওই মুহূর্তে বেগ পাওয়া যায়। ওকে, এবার যদি বলি এক্স অক্ষ বরাবর সরণ, এক্স অক্ষ বরাবর সরণ, তো এক্স অক্ষ বরাবর সরণকে আমরা সবসময় নর্মালি এক্স দ্বারা প্রকাশ করি, তখন আমরা বলতে পারবো ভি সমান হচ্ছে ডেল্টা এক্স ডিভাইড বাই ডেল্টা টি। এবার যদি বলি লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল্টা এক্স ডিভাইড বাই ডেল্টা টি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভি ইকুয়ালস টু ডি এক্স ডিভাইড ডি এক্স ডিটি। এভাবে বলি, কোনো সমস্যা নাই। আবার আমরা যদি বলি ভেক্টর রূপ, কি রূপ, ভেক্টর রূপ, ভেক্টর আকারে প্রকাশ করলে বলা যায় ভি ভেক্টর ইকুয়ালস টু ডি আর ভেক্টর ডিটি, অথবা বি ভেক্টর ইকুয়ালস টু ডি এক্স ভেক্টর ডিভাইড বাই ডিটি। সিম্পল হিসাব, এটা আমরা বুঝছি কিনা? অর্থাৎ দেখো আমরা ক্যালকুলেশনে ঢুকে গেলাম, কারণ আমার কথা হচ্ছে যেহেতু আমার ভ্যালোসিটিটা টাইম টু টাইম ভ্যারি করে, ওই মুহূর্ত মানে কি ওই ক্ষুদ্র সময়ে, আর ক্ষুদ্র সময় বলতে আমার অন্তরীকরণ মিন করে ক্ষুদ্র সময়, ডেল্টা টি সময়টা টেন্ডস টু 0 শূন্যের কাছাকাছি, ঠিক ওই মুহূর্তে ব্যাগটা বের করতেছি, এটাকে আমরা বলি তাৎক্ষণিক ব্যাগ। কি বলি? তাৎক্ষণিক ব্যাগ। এটা আমরা বুঝছি কিনা বলো, এটাকে আমরা বুঝছি কিনা বলো। এই জায়গায় এই জিনিসটা তোমাদের জন্য নতুন, জাস্ট আমি যেহেতু ভেক্টর পড়াই বেশ, ভেক্টরে এই জিনিসগুলো পড়াই বেশ, যার কারণে এখন তোমাদের জন্য সুবিধাজনক, না হয় এখানে বোঝানোটা তোমাদের জন্য হয়তো বিপজ্জনক। আমার অল্প একটু আছে, মানে এই টপিকটা আমি ক্লিয়ার করে দিই, সর্বোচ্চ 10 মিনিট, 10 মিনিটও লাগবে না, 10 মিনিটের মতো লাগবে ধরে নাও, এর মধ্যে ক্লিয়ার করে দিব। তাহলে আমরা জাস্ট যেটা বুঝলাম এখান থেকে, সরণকে যদি সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে ব্যাগটা পেয়ে যাবা। ম্যাথ করবো একটু পরে, একটু পরে ম্যাথও দেখাই দিব। তাহলে এটাকে আমরা বলতেছি তাৎক্ষণিক ব্যাগ বা ব্যাগ, যে কোনো মুহূর্তে ব্যাগ, সেটা হচ্ছে তাৎক্ষণিক ব্যাগ, যে কোনো মুহূর্তে ব্যাগ, দিস ইজ কল্ড তাৎক্ষণিক ব্যাগ বা ব্যাগ। হুবহু সেম থিওরি একটু পরে আমি ত্বরণে পড়বো, হুবহু সেম থিওরি একটু পরে ত্বরণে পড়বো, ওই কারণে তোমাকে আসলে জিনিসটা একটু ভালোভাবে বুঝতে হবে।
আমি পুরো জিনিসটা আবার ছোট্ট করে রিভিউ করি। মনে করো ডেল্টা টি সময়ে সরণের পরিবর্তন ডেল্টা আর, তাহলে একক সময়ে সরণের পরিবর্তন ডেল্টা আর ডিভাইড বাই ডেল্টা টি। সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনকে আমরা বলি বেগ। আর যেহেতু ডেল্টা টি সময়ে সরণ হয়েছে ডেল্টা আর, এটাকে চাইলে গড় বেগও বলা যায় আবার বেগও বলা যায়। কোন একটা ডেল্টা আর মানে কি নির্দিষ্ট পরিমাণ পার্থক্য, এখান থেকে এতটুকু পর্যন্ত এই সময়ে ব্যাগটা, এটাকে আমরা অ্যাভারেজ বা এমনি ব্যাগ বলতে পারি। এই ব্যাগটা কিন্তু পারফেক্ট না যদি বস্তু এলোমেলো যায়, এলোমেলো গেলে এটা পারফেক্ট না। 9-10 পর্যন্ত পারফেক্ট ছিল, ইন্টারমিডিয়েটে পারফেক্ট না। এখন আমার কি করতে হবে, আমার এক্স্যাক্টলি ওই মুহূর্তে ব্যাগটা কত জানতে হবে। এই ব্যাগটা কিন্তু জাস্ট আইডিয়া করা যে আমার এখানে কি হলো, আমার গ্রাফটা এরকম এলোমেলো গ্রাফ গেল, আমি এখন তাহলে এটাকে তো স্ট্রেট লাইন ধরে করতে পারবো না। আমার 9-10 ছিল স্ট্রেট লাইন, তখন আমি সুন্দর করে এখান থেকে করে ফেলছি ডেল্টা আর ডেল্টা টি, তখন ডেল্টা আর ডিভাইড বাই ডেল্টা টি দিয়ে করে ফেলছি। বাট এখন হচ্ছে এটা এরকম এলোমেলো, এখন তুমি আর এরকম স্ট্রেট লাইন ধরতে পারতেছ না। তখন তোমাকে যে কাজটা করতে হবে, একের ক্ষুদ্র একটা নিতে হবে, ছোট্ট ছোট্ট ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়। আমরা গ্রাফ আজকে পড়াচ্ছি না, গ্রাফ পড়াইলে তখন গ্রাফের কনসেপ্টে যাবো, আজকে গ্রাফের কনসেপ্টে বুঝাচ্ছি না, ইন জেনারেল সেন্সে বুঝো। তাহলে যে কোনো মুহূর্তে তার যে প্রকৃত বেগ বা তাৎক্ষণিক বেগ সেটা হচ্ছে কি, এই যে ডেল্টা আর ডিভাইড বাই ডেল্টা টি, এটা কি মনে করো 5 সেকেন্ড সময়ে। বাট আমি 5 সেকেন্ড চাচ্ছি না, আমি শূন্যের কাছাকাছি সময় চাচ্ছি। তুমি যদি বলে 5 সেকেন্ডে এখান থেকে এখানে গেল ব্যাগটা, আর আমি বলতে 5 সেকেন্ড না, ওই মুহূর্ত। কোন একটা মুহূর্ত বলতে কি বোঝায়, একেবারে ছোট্ট একটা সময় না, একেবারে সময়টা ছোট্ট, সেটাগুলো একটা মুহূর্ত। এই ছোট্ট মানে কি শূন্যের কাছাকাছি। তাহলে এই ডেল্টা টি টেন্ডস টু 0 মান হচ্ছে সময়ের মানটা শূন্যের কাছাকাছি। এই শূন্যের কাছাকাছি যখন পরিবর্তনটা হয় তখন তাকে আমি ডি আকারে লিখতে পারি। আমাদের ভেক্টরের মধ্যে বলছিলাম এটা হচ্ছে অন্তরীকরণ মিন করে, ডিডিটি অন্তরীকরণ মিন করে সময়ের সাপেক্ষে। তাহলে এটা দ্বারা মিন করে সময়ের সাপেক্ষে আর কে অন্তরীকরণ। তাহলে আমরা বলতে পারি আমাদের এখান থেকে সুন্দর করে পেয়ে গেলাম ব্যাগ ভি ইকুয়ালস টু ডি আর ডিভাইডেড বাই ডিটি অথবা ডি ডিটি অফ আর, সেম কথা। এখন আসো, তুমি যদি চিন্তা করো তোমার সরণটা এক্স অক্ষ বরাবর হচ্ছে, এক্স অক্ষ বরাবর সরণকে আমি এক্স দ্বারা প্রকাশ করি, তখন চাইলে তুমি এভাবে লিখতে পারো ভি ইকুয়ালস টু ডেল্টা আর না দিয়ে তুমি ডেল্টা এক্স দিলা, তাহলে ডেল্টা আর ডিভাইড বাই ডেল্টা টি না দিয়ে ডেল্টা এক্স ডিভাইড বাই ডেল্টা টি দিলা। লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0, তখন তুমি বলতে পারো এটাকে বি ইকুয়াল টু ডিএক্স বাই ডিএক্স ডিটি। আবার ভেক্টর আকারে লিখলে বি এর উপরে ভেক্টর চিহ্ন, আর এর উপরে ভেক্টর চিহ্ন, বি এর উপরে ভেক্টর চিহ্ন, এক্স এর উপরে ভেক্টর চিহ্ন। এবার যাদের ক্লিয়ার হয় নাই আগের বার, তাদের এবার ক্লিয়ার হয়েছে কিনা বলো, তাদের এবার ক্লিয়ার হয়েছে কিনা বলো। একজনও বলতেছে এগুলো আরেকটা প্রমাণ কিনা, এটা হচ্ছে এই যে অন্তরীকরণের মাধ্যমে যে ব্যাগকে প্রকাশ করা যায় সেটাই আমরা তোমাকে দেখাই দিলাম, সেটাই তোমাকে প্রমাণ করে দিলাম। এখন এটা দিয়ে আমরা ম্যাথ করতে পারবো, এই সূত্রগুলো আমাদের কাজে লাগবে, এই সূত্রগুলো কাজে লাগবে, এই যে এইটা, এই সূত্রটা কাজে লাগবে। এতটুকু ক্লিয়ার? এবার দেখো কি করতেছি। জাস্ট তাকাই থাকো।
এবার আসে ত্বরণ। ত্বরণের মধ্যে আমার কিচ্ছু বলার নাই। ত্বরণ বলতে আমরা কি বুঝি? সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন, তার নামই হলো ত্বরণ। এখান থেকে আমার বের করব আমরা আমাদের ত্বরণের যে ডেফিনিশন। তাহলে আসো, ডেল্টা টি সময়ে বেগের যে পরিবর্তন সেটা হচ্ছে ডেল্টা বি। একক সময়ে বেগের পরিবর্তন হচ্ছে ডেল্টা বি ডিভাইড বাই ডেল্টা টি। তাহলে আমরা বলতে পারি এটাকে গড় ত্বরণও বলতে পারি, জাস্ট ত্বরণও বলতে পারি। গড় ত্বরণ বললে এবার ইকুয়াল টু ডেল্টা বি বাই ডেল্টা টি, আর ত্বরণ বললে ডেল্টা বি ডিভাইড বাই ডেল্টা টি। এখন হচ্ছে এই ত্বরণটা তো কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, তাহলে স্পেসিফিক কোন একটা মুহূর্তে, এই মুহূর্তে ওই কারণে সময়টা শূন্যের কাছাকাছি, তখন ডেল্টা বি ডিভাইড বাই ডেল্টা টি সমান এ। আর এটা কি আমরা বলতে পারি ডিবি বাই ডিবি ডিটি। তাহলে আমরা বলতে পারি এটাকে যে কোনো মুহূর্তে প্রকৃত ত্বরণ অথবা তাৎক্ষণিক ত্বরণ। আর ত্বরণ এই কোষটা আমরা বলতে পারতেছি ডিবি ডিটি বা ডিডিটি অফ বি। এর মানে ভ্যালোসিটি বা ব্যাগকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে ত্বরণ পাওয়া যায়। আর এটা হচ্ছে এক্স অক্ষ বোঝানোর জন্য, সাধারণত লাগে না, তবে আমি বলে রাখতে পারি এক্স অক্ষের দিকে যে ত্বরণ, সেটা এক্স অক্ষের দিকে যে ব্যাগ, সেটা বোঝানোর জন্য বি এক্স ইউজ করলাম, ব্যাগকে বি এক্স দ্বারা প্রকাশ করলাম। তাহলে আমাদের ওইভাবে প্রকাশ করে এভাবে লেখা যায়, ভেক্টর আকারে প্রকাশ করলে এভাবে। এতটুকু আমরা বুঝছি কিনা বলি, এতটুকু বুঝছি কিনা? মানে আগেরটা দিয়ে এখন চালাই দিলাম, আগেরটা দিয়ে এখন চালাই দিলাম, এতটুকু বুঝছি কিনা বলো? আগেরটা দিয়ে এখন চালাই দিলাম, এতটুকু বুঝছি কিনা বলো? এতটুকু সবাই বুঝছে কি না? এবার তাহলে আমরা সামারি করতে পারি কি? ওকে, আমরা সামারি করতে পারি কি? মনে করো সরণ আমাদের আর, বেগ আমাদের বি, ত্বরণ আমাদের এ। তাহলে আমরা বলতে পারবো আমার সরণ যেটা, তাকে যদি সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো বেগ। আমার যে বেগ, এই বেগকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা ত্বরণ পাবো। এই দুটি জিনিস আমাকে মাথায় রাখতে হবে। আমরা সরণকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে বেগ পাবো, বেগকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে ত্বরণ পাবো। এখন থেকে এটাকে আমরা একটু অন্যভাবে লিখতে পারি, সেটা হচ্ছে কি এ ইকুয়ালস টু ডি ডিটি অফ বি দেখতেছি। এখন এটাকে লেখা যায় ডি ডিটি অফ, আচ্ছা বলো তো ভি মানে কি? ভি মানে হচ্ছে ডি আর ডিটি, বি এর জায়গায় লিখলাম। এখন এটা কি লেখা যায় হচ্ছে এ ইকুয়ালস টু ডি স্কোয়ার আর ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, অনেকে আমাকে প্রশ্ন করবা ভাইয়া ডি ডিটি আর ডি ডিটি আপনি দুইটার বদলে ডি স্কোয়ার লিখলেন, ডিটি স্কোয়ার লিখলেন, কিন্তু ডি স্কোয়ার টি স্কোয়ার লিখলেন না কেন? মনে রাখবা এটা একটা অপারেটর, এটা একটা অপারেটর। যেমন আমি যদি বলি এটা এ বিন্দু, এটা আমার বি বিন্দু, তাহলে এই দূরত্বকে আমি বলতেছি এ বি। এই এ বিকে স্কোয়ার করলে তুমি এ বি স্কোয়ার লেখো, তখন তো তুমি আমাকে বলো না ভাই এ স্কোয়ার বি স্কোয়ার লেখেন নাই কেন? কারণ এ বি পুরোটা একটা জিনিস, এ বি পুরোটা একটা জিনিস, ওই কারণে এ বির উপরে স্কোয়ার দেওয়া মানে হচ্ছে এ বি পুরোটার উপরে স্কোয়ার আছে। সো বুঝতে পারতেছো অন্তরীকরণের ক্ষেত্রে ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার দেওয়া মানে কি দুইবার অন্তরীকরণ করা। তাহলে আমরা বলতে পারি দুইবার অন্তরীকরণ করলে এভাবে লিখবো। সিমিলার তিনবার অন্তরীকরণ মানে হচ্ছে ডি কিউব ডিটি কিউব এভাবে। সো কেউ এই প্রশ্নটা করার দরকার নাই কেন ভাই ডি এর উপরে স্কোয়ার দেন নাই, এটা দেওয়ার কোনো নিয়ম নাই, কারণ এটা হচ্ছে একটা অপারেটর। আসি এবার যদি বলা হয় এক্স অক্ষ বরাবর সরণ এক্স দ্বারা প্রকাশ করি, তখন আমরা বলতে পারবো ভ্যালোসিটি ভি ইকুয়ালস টু ডি এক্স ডিটি, তখন বলতে পারবো এ ইকুয়ালস টু ডিভি ডিটি, তখন বলতে পারবো এ ইকুয়ালস টু ডি ডিটি অফ বি এর জায়গায় বলা যায় ডি এক্স ডিটি, যাকে একসাথে লেখা যায় ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার। আশা করি বুঝতে পারছো।
তো এই টার্মগুলো দ্বারা কি মিন করে আশা করি তোমরা বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। এবার আমরা একটা প্রশ্নের আনসার দিয়ে শেষ করে দিব, এটা প্রশ্নের আনসার দিয়ে শেষ করবো, ঢাকা বোর্ড 2015 সালের প্রশ্ন, কারণ এটা না বুঝলে সমস্যা। এই তোমাদেরকে তো বলতেছি, এই যে একবার ডিফারেন্সিয়েশন করাকে প্রকাশ করা হয় এভাবে ডিটি, দুইবার ডিফারেন্সিয়েশন করলে তাকে প্রকাশ করার নিয়ম হচ্ছে ডি ডিটি স্কোয়ার, ডি স্কোয়ার ডিটি স্কোয়ার। তিনবার ডিফারেন্সিয়েশন করলে তাকে প্রকাশ করার নিয়ম হচ্ছে ডি কিউব ডিটি কিউব। চারবার ডিফারেন্সিয়েট করলে তাকে প্রকাশ করার নিয়ম হচ্ছে ডি টু দি পাওয়ার 4 ডি টু দি পাওয়ার 4 ডিটি 4। মানে হচ্ছে এটা যেহেতু অপারেটর, প্রত্যেকটা অপারেটরের নিজস্ব নিয়ম থাকে, প্রত্যেকটা অপারেটরের নিজস্ব নিয়ম থাকে। তো ডিডিটি অপারেটরকে যদি একাধিক করো তখন আমাদের করার নিয়ম হচ্ছে এটা, যেরকম রুট অপারেটর, এই রুট অপারেটর কিছু নয়, মানে এখানে 2 আছে, রুট অপারেটর এখানে তুমি চাইলে 3 দিতে পারো, এখানে চাইলে 4 দিতে পারো, বাট এখানে অন্য কোনো জায়গায় তুমি দিতে পারবা না, এটা হচ্ছে দেওয়ার নিয়ম। সেমভাবে এই অপারেটরের ক্ষেত্রে কয়েকটা যদি গুণ হয় কয়েকবার, এটা মানে একবার অন্তরীকরণ করছো, এটা মানে দুইবার অন্তরীকরণ করছো, এটা মানে 3বার অন্তরীকরণ করছো, এটা মানে 4বার অন্তরীকরণ করছো। সো আমাকে বুঝতে হবে জিনিসগুলো। ম্যাথের মধ্যে গেলে, ম্যাথে যখন যাবা তখন তোমাকে এই জিনিসগুলো করতে হবে, অনেকগুলো অন্তরীকরণ করতে হবে, সেটা ম্যাথমেটিক্সে পাবা। বাট আপাতত যা জেনে রাখো, এভাবে আমরা প্রকাশ করি। আশা করি সবার কনসেপ্টটা ক্লিয়ার। এবার আমরা এটা ম্যাথ করে শেষ করে দিচ্ছি, আমরা এটা ম্যাথ করে শেষ করে দিচ্ছি, এটাই আমাদের আজকের জন্য লাস্ট ফিনিশিং। কারণ এই ধরনের প্রশ্ন আমাকে অনেকেই করছিল ভেক্টরের মধ্যে, যদিও আমার ওই কনসেপ্টটা ভেক্টরের ছিল না, এখানকার ছিল। তো এটা হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 2015 সালের প্রশ্ন। বলা হলো কোনো গতিশীল কণার যে কোনো মুহূর্তের অবস্থান ভেক্টর আর ইকুয়ালস টু আই কস 5t প্লাস জে সাইন 5t। বলা হলো কণাটির তাৎক্ষণিক বেগ কত, তাৎক্ষণিক বেগ সমান কত, তাৎক্ষণিক ত্বরণ সমান কত। তাৎক্ষণিক বলুক আর না বলুক, বেগ আর ত্বরণ বলো সেম কথা। তাহলে আসো, আমার দেওয়া আছে আর, আর থেকে বি পাইতে হলে কী করতে হবে বলো তো, আর কে সময় সাপেক্ষে কী করতে হবে, অন্তরীকরণ করতে হবে। তাহলে যেহেতু ভেক্টর আকারে আছে, ভেক্টর চিহ্ন দিতে হবে, ভি ইকুয়ালস টু ডিডিটি অফ আর। ভেক্টর না থাকলে ভেক্টর দিব না, ভেক্টর থাকলে ভেক্টর দিব। তাহলে আসো এবার করি, ডি ডিটি অফ, এখানে আই আছে কস 5t প্লাস জে আছে সাইন 5t। এবার একটু খেয়াল করে আমরা অন্তরীকরণ করব। দেখো এই আইটাকে বের করে ফেললে, আইটাকে বের করে ফেললে আমরা অন্তরীকরণ করব ডিডিটি অফ কস 5t কে। একইভাবে যেটাকে বের করে ফেললে আমরা অন্তরীকরণ করব ডিডিটি অফ সাইন 5t কে। আগে আমাকে বলো এই লাইন নিয়ে কারো মাথা ব্যথা আছে কিনা, এই লাইনটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা আছে কিনা আগে আমাকে বলো, আগে আমাকে এটা বলো, এই লাইন নিয়ে কারো কোনো মাথা ব্যথা আছে কিনা। এই লাইনটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা আছে কিনা। ওকে, তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, আই আছে, কসকে অন্তরীকরণ করলে আমরা জানি মাইনাস সাইন পাওয়া যায়, তাহলে মাইনাস সাইন 5t। কিন্তু আমরা তোমাদেরকে একটা কথা বলছিলাম, আমাদের ওই যে কসকে অন্তরীকরণ করব, কস টিকে অন্তরীকরণ করলে পাবো মাইনাস সাইন টি, কিন্তু এখানে তো কস টি নাই, এখানে আমার কি আছে 5t। তাহলে তাকে আবার কি করতে হবে, যেটা টি নয় কিন্তু তুমি টি ধরে নিছ, তাকে পুনরায় অন্তরীকরণ করতে হবে। তাহলে ডি ডিটি অফ 5t, যাকে অন্তরীকরণ করলে 5 পাওয়া যায়। তো আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি 5।
যাকে অন্তরীকরণ করলে কি পাওয়া যায় 5 পাওয়া যায়, ওই কারণে আমি একসাথে লিখে দিচ্ছি -5 sin 5t। এরপর এটা গেল প্লাস জে ইন্টু সাইনকে অন্তরীকরণ করলে পাওয়া যায় cos 5t, কিন্তু এটা তো আমার টি না, তাহলে আমাদের এই যে 5tটাকে আবার অন্তরীকরণ করলে পাওয়া যায় 5, তাহলে আমরা এখানে এক্সট্রা করে 5 দিলাম। তাহলে আমাদের কি হলো, সুন্দর করে বলা যায়, সাজায় লেখা যায় -i -5i sin 5t প্লাস 5j cos 5t, এটা কি v। এবার ত্বরণ পাইতে হলে কি করতে হবে, ত্বরণ a = d dt অফ ভ্যালোসিটি। এখন তুমি এই ভ্যালোসিটির যে ইকুয়েশন পাইছো তাকে অন্তরীকরণ করলে তুমি ত্বরণটা পেয়ে যাবা। এটা তোমার হোমওয়ার্ক রইলো, এতটুকু পর্যন্ত আমার থাকলো। অর্থাৎ তোমরা আগে এই জিনিসটা জানতা না, আমাদের সরণকে অন্তরীকরণ করলে সময়ের সাপেক্ষে বেগ পাওয়া যায়, আর বেগকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে ত্বরণ পাওয়া যায়। এতটুকু কনসেপ্ট সবার ক্লিয়ার কিনা আমাকে বলো, ক্লিয়ার হলে আমাদের শেষ। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? এতটুকু ক্লিয়ার কিনা একটু বলো, এতটুকু যদি ক্লিয়ার হয় আমরা শেষ করে দিতে পারবো। ওকে, আমরা বলতে পারি আমাদের আজকে এতটুকু পর্যন্তই। তোমাদের একটু অন্তরীকরণের বেসিক দেওয়া লাগছে, কারণ হচ্ছে তোমাদের আস্তে আস্তে এই জিনিসগুলো করা লাগবে। তো এই প্রশ্নটা আমাকে অনেকেই ভেক্টরের মধ্যে করছিল, কারণ হ্যাঁ যেহেতু ভেক্টরের সাথে রিলেটেড অনেক ক্ষেত্রে ভেক্টরের মধ্যে দিয়ে দেওয়া হয়, কিন্তু তুমি এই অধ্যায় পড়া ছাড়া তো সেগুলো বলতে পারতেছো না। আজকে আশা করি ক্লিয়ার। তো আগামী ক্লাসে আমরা যোগজীকরণের মাধ্যমে সূত্রগুলোর প্রমাণ করাবো, এর পরের ক্লাসে বুধবার আমরা গ্রাফের ক্লাস নেব। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।